ডাকাতিয়া কৌশানী ভালো ডান্স করে, পুরো টাইম 12 ঘন্টাও নেয়নি ম্যাগি আর আমরা। কৌশানীর কোনো রিহার্সেল ছাড়া, শিবুদা এত ট্যালেন্টেড। মুম্বাই যাওয়ার রিজেন্ট হচ্ছে সালমান খান, তো সালমানের সঙ্গে আমার 4 বার শুট করা হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার শাহ ভাই বলে সবাই, ও যাকে তাকে হাক করে নেবে, যাকে তাকে কিস করবে, এটা নেচারটাই ওরকম ডাউন টু আর্থ, ওই সিগনেচারটা করেই। নাগার্জুনের সঙ্গে আল্লু অর্জুনের সিটি মার কারণ কার্তিক আরিয়ান হাসাহাসি করতো, ও বরুণ ধামান, এগুলো হচ্ছে একদিকে, আর ঋত্বিক সালমান ওরা হচ্ছে আলাদা। রণবীর সিং ব্যাস পাগল। যেমন এক্সারে কিন্তু ভিডিওটা যথেষ্ট ভালো, পুরো কাস্টিংই আমার করা। তো কলকাতার অনেক কোরিওগ্রাফারে একটা ইউনিট করে আমার অপোজিট একটা লেটার দেয়। আমার 2টা এপিসোড করা হয়ে গেছিল স্টারে, চ্যানেলকে গিয়ে বলে যে ও যাতে কাজ না করে। পুরো ডান্স জুনিয়র মনি রয় থেকে আরম্ভ করে সব কোরিওগ্রাফি আমার করা। কোয়েলও তাই, খুব কম টাইমে পুরোটা করেছে। ছোটবেলায় সবাই চাইতো আমি অ্যাক্টিং করি, কিন্তু আমার ছিল ক্রিকেট খেলবো। এই ছেলে আমরা জিতি পাঞ্জাব কিংস। আমি দেবের অনেক কাজ করেছি, যে আমি ওর কোরিওগ্রাফি কোনোদিন মুভিতে করি, আমি যদি করি কোথাও অনেক ডান্স করাবো। নমস্কার, বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনাদের পুজো খুব ভালো কেটেছে, আপনাদের বাড়ি সবাই খুব ভালো আছে। তো আজকে যিনি অতিথি তিনি একটু আমাদের কাছে স্পেশাল, কারণ তিনি বলিউড কাঁপিয়ে টলিউড কাঁপাচ্ছেন। এখন কাঁপাচ্ছে কথাটা কেন বলছি, তার কারণ আপনারা এই মুহূর্তে বহু চর্চিত ডাকাতিয়া গানটা সবাই শুনেছেন। সেই গানটাই এখন পুরোর সময় খুবই ভাইরাল এবং সবাই পুরোর সময় খুবই আনন্দ পেয়েছেন গানটায়। তো তার যে কোরিওগ্রাফার তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। তিনি শুধু কোরিওগ্রাফার না, তার একটা এক্সাইটিং জার্নি আছে, এবং সেই জার্নি থেকে আমরা বিশ্বাস করি, যে কারণে যেন আমরা ডেকেছি, যে যারা নতুন নতুন শিল্পী উঠে আসছেন তারা অনেক কিছু শিখতে পারবেন। এবং আরও একটা জিনিস আপনাদের বলি, আমার বলতে খুব ভালো লাগছে, এটা পুজোর শেষের প্রথম এপিসোড। পুজো শেষ হয়ে যাওয়ার পর, পুজোর আগে আমাদের মহালয়া এপিসোড ছিল রাজকে নিয়ে। রাজ তার একটা গানের প্রমোশন এসেছিল এক্সার। কোইন্সিডেন্টালি এক্সার যিনি কোরিওগ্রাফি করেছিলেন তিনি আজকে আমাদের সঙ্গে। তো বেশ সার্কেলটা একদম সুন্দরভাবে এটা পূর্ণ হচ্ছে আজ আমাদের, তাই আমি খুব এক্সাইটেড আজকে এপিসোড নেওয়ার জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তার বকবক না করে চলুন আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। খুবই ট্যালেন্টেড এবং একজন যে বহু জায়গা থেকে বহু প্রতিযোগিতা ফেস করে, অনেক প্রতিকূলতা ছাপিয়ে আজকে এই জায়গায় এসেছেন, মিস রশ্মি মুখার্জি। নমস্কার। নমস্কার। কেমন আছো? একদম ফাটাফাটি। তুমি বলতে পারি? হ্যাঁ, তুমি বলা উচিত। হ্যাঁ, কেমন আছো? এই চলছে, খুব ভালো। খুব ভালো। তোমার কাজ তো গোটা বাংলা কাঁপাচ্ছে, কেমন হ্যাঁ লাগছে? একদম। শুধু এটা যে মানে বহুরূপী যেটা, সেটা শুধু আমি একা একদমই নয়। আমার সঙ্গে যে যে আমাকে ফার্স্ট ফোন করে হচ্ছে ম্যাগি, মানে ও মুম্বাইয়ের অনেক ভালো কোরিওগ্রাফার। ঠিক আছে, ওই আমাকে বলে, যেহেতু ওর আমি অনেক পুরনো বন্ধু, মুম্বাই একসঙ্গে কাজ করেছি, তো আমাকে বলে এরকম, যেহেতু নন বেঙ্গলি আর এই বাংলা মানে ডাকাতিয়া বাসীর যে ওয়ার্ডসগুলো খুব ডিফিকাল্ট, মানে ওর জন্য খুব ডিফিকাল্ট। তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে যে এরকম একটা কাজ আছে, রাইট? তো তারপরে আমার সাথে কন্ট্যাক্ট করা, আমি ছিলাম, আরূপ বলে আরেকজন ছিল, যে এক্সারে ও কোরিওগ্রাফার। আমরা একসঙ্গেই কাজ করি, তো আমরা একসঙ্গে মিলে কাজটা করেছি। আর মেনলি ও প্রচণ্ড ভালো কাজ করে ম্যাগি, আর এই গানটা যে হিট হবে আমরাও বুঝিনি, মানে এত খেটেছি। আর শিবুদার মতো ডিরেক্টর আমার মনে হয়, প্লাস অ্যাক্টর, নট নন্দিতা দি, এরকম হয় না। মানে দেখে তো খুব ইজি মনে হচ্ছে, বাট আমরা যেভাবে শ্যুট করেছি কষ্ট করে, সেটা শুধু আমরাই জানি। একটু ডাকাতিয়া আর সন্দেহদিরও বলো, তোমার মানে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? খুবই ভালো, মানে অনেক কিছু শেখার আছে। মানে উইন্ডোজে যারা কাজ করে তারা অনেক কিছু শিখতে পারবে। মানে শিবুদা এত ট্যালেন্টেড, আর ম্যাগি যে কোরিওগ্রাফি করছিল, মানে আমাদের যে বলছিল, মেন ক্যামেরাটা ওই করেছে পুরোটা। আমি তো পুরো স্টেপগুলো শিখিয়েছি, ওটা যারা দেখেছে আই থিঙ্ক ভাইরাল হয়ে গেছে। আমার শেখানোটাও ভাইরাল, মুভিটা যারা দেখেছে তারা হয়তো আমাকে দেখেছে আমি শেখাচ্ছিলাম কৌশানীকে। ও খুব তাড়াতাড়ি শিখে নিয়েছে ডান্সটা। আর অনেক রোদের মানে গিয়ে আমাদের লোকেশন দেখা অ্যান্ড শ্যুট করা, ইটস খুব মানে অনেক কষ্ট করে করা, অনেক ভেবে চিনতে, অনেক দিন খেটে, তারপরে অনেক ভেবে চিনতে হোমওয়ার্ক করা, তারপরে ওটা করা। কিন্তু ডান্সটা কিন্তু ও অন সেট শিখেছে। কৌশানী কেমন ছিল? মানে খুবই ভালো পারফর্ম করছে, মানে কৌশানীকে এতটা ডান্স পারফর্ম আমরা বাংলা অডিয়েন্স দেখিনি। মানে আমি জাস্ট যখন শ্যুটটা অলরেডি শুরু হয়ে গেছে, ম্যাগি যখন অন্য শর্টগুলো নিচ্ছে, মানে শ্যুটের ব্যাকে আমি ওকে শেখাচ্ছিলাম, আর ও কিন্তু ব্যাকে শিখে সঙ্গে সঙ্গে করেছে।
মানে এরকম না খুব রিহার্সেল করেছে বা কোনো রিহার্সেলই হয়নি, মানে ডান্সার্সদের রিহার্সেল হয়েছে, বাট কৌশানীর কোনো রিহার্সেল কৌশানীকে আগে মানে ডান্স? হ্যাঁ, আমি অ্যাওয়ার্ড শো করেছি ওর সঙ্গে আগে, আচ্ছা, বাট তখন আমি অনেক ছোট ছিলাম। ছোট ছিল। মানে অনেক আগে, মানে যখন মির্চি মিউজিক অ্যাওয়ার্ড কলকাতায় হয়। কৌশানী কি ট্রেন ডান্সার আগে থেকে? হ্যাঁ হ্যাঁ, ভালো ডান্স করে। এটা কতদিন লেগেছে শুট করতে? টাকা দিয়ে দাও। একদিনে পুরোটা? একদিনও হাফ, মানে পুরো টাইম 12 ঘন্টাও নেয়নি ম্যাগি আর আমরা, 12 ঘন্টাও লাগেনি। সো গুড। মানে আমরা হোমওয়ার্কটা খুব দরকার, তো হোমওয়ার্কটা আমাদের আগে থেকে করা ছিল। মানে এমনকি রোদের মধ্যে আমাকে ম্যাগি বারবার রিহার্সেল করা ছিল, যেহেতু আর্টিস্টেরটা আমি করছিলাম, আর্টিস্টের করে মানে রিহার্সেল আমি করি, তো ক্যামেরায় অ্যান্ড অল ওই রোদের মধ্যে দাঁড়িয়ে তুই হাসে কর, তুই হাসে যা, আলাম ভাই মে এরকম করে বলতাম আমি, ভাই মে কালি হয়ে যা রही हूं, আমার তো এটা টেনশন, আমি কালো হয়ে যাচ্ছি। তো বলে নেই তুঝে তো করনাই পড়েগা, তুই যা তুই কর। তো সব রিহার্সেল অ্যান্ড টেকনিক্যালি আমরা অনেক আগে করে নিয়েছিলাম, ওই জন্য শ্যুটটা করতে বেশিক্ষণ টাইম লাগেনি। খুব তাড়া, শ্রীবুদা খুব করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, টাইম নেই, কারণ ওটা তো কলকাতায় শ্যুট হয়নি, শান্তিনিকেতনে শ্যুট হয়েছে, তো ওখানে লোকেশন পাওয়ার ব্যাপার আছে, তো অনেক কিছু। শান্তিনিকেতনে কোন জায়গায় শুট হয়েছিল এটা? জায়গাটা আমি বলতে পারবো না, বাট শান্তিনিকেতনে একটা গ্রাম ছিল, ওই গ্রামেই বেশি। শান্তিনিকেতনের বাইরে বল্লভপুরের হ্যাঁ কাছাকাছি? মানে শান্তিনিকেতনেই, মানে ওখানে একটা গ্রাম, ওই শ্যুটটা বহুরূপীটা ওখানেই হয়েছে শ্যুট বেশিরভাগ। আর টাকিতেও অনেক সিনস আছে যেগুলো টাকিতে করা হয়েছে, অন্য গানগুলো শিমুল পলাশ, তারপর আরেকটা গান ছিল, ওইগুলো সব মিলিয়ে মিশিয়ে করা, সব আমাদেরই করা। তো ডাকাতিয়ার সময় ডিরেক্টর শিবপ্রসাদ নন্দিতা এরা কি কোনো ইনপুট দিয়েছিল না পুরোটা তোমার উপর ছাড়া ছিল? না উনি পুরোটাই, মানে দেখুন ম্যাগি প্রচুর ট্যালেন্টেড, আমি বারবার ওর নাম বলছি, মানে ওর কাছে অনেক শেখার আছে, মানে ও ক্যামেরা তাকে কোনোদিন এখানে আনতে পারবো? হ্যাঁ অবশ্যই, বাট পুরোটাই হিন্দি, ওর বউ বাঙালি। ঠিক আছে, ওনার ওয়াইফকে আসতে বলবো, ট্রান্সলেট করে দিতে বলবো দুজনকে। তো সরি, খুব বাইরে জোক ছিল, কিছু মনে করবেন না ভাই। শিবুদা অনেক মানে ডেঞ্জার অ্যাক্টর, মানে ওরকম আর্টিস্ট, মানে আমার চোখে দেখা খুব, মানে এরকম কুইক, মানে আমি একটা জিনিস শেখাতাম একবার শুধু বলতে হতো, মানে আমাকে একবারও বলতেই হতো না। আমার মনে হয় শিবপ্রসাদ নামটা ডিরেক্টর বলে আমরা শিবপ্রসাদ অ্যাক্টরকে পাচ্ছি না। এটা পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার বহুদিনের ওপিনিয়ন। কারণ শুধু শিবপ্রসাদ যদি, মানে এটা দুজনের জন্য, আমি কৌশিক গাঙ্গুলি যে কথাটা বলি, কৌশিক গাঙ্গুলি দুপুর অ্যাক্টর, মানে অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা শিবপ্রসাদ, এই দুজন যদি আরেকটু এক্সপ্লোর করতে দেন বাকি ডিরেক্টরদের। দেখেছো তুমি? দেখোনি? না, মুভিটা দেখা হয়নি এখনো অবধি। দেখে নাও তাহলে এই কোশ্চেনটা, মানে এটা আর বলবেই না, মানে এটা তোমার দেখা উচিত, অবশ্যই উচিত। মানে ওনার মতো অ্যাক্টর কেউ ভাবেনি অ্যাকচুয়ালি। না, ওনার প্রচুর কাজ দেখেছি এর আগে, সবকটা দেখা হয়। ধরো আমরা একটা কোরিওগ্রাফি এরকম লাইনে করছি, উনি একটা এক্সট্রা কিছু অ্যাড করে দিত, ধরো ওটা আমি দেখাইও নি, কিন্তু ওটা নিজের ট্যালেন্ট, মানে উনি ওটা অ্যাড করাতে ওটা 100 থেকে 200 চলে যেত। তো এরকম লোক, মানে আমার দেখা সেরা বলতে পারো, এরকম অ্যাক্টিং করে। আর সেরকম নন্দিতাদি খুবই ভালো ডিরেক্টর, মানে কোনো প্রেশার দেয়নি কোনোদিনও, এই এটা করতে হবে। নন্দিতাদি, হ্যাঁ না, আমি বলছি নন্দিতার সঙ্গে একটু বলবে, কারণ নন্দিতাদি খুব একটা ক্যামেরার সামনে আসেন না, আর প্রচন্ড ভালো, মানে এরকম মহিলা আমি দেখিনি, মানে এত রেসপেক্ট করে সবাইকে। মানে আমরা ধরো কোনো কিছুতে লেট হচ্ছে বা কিছু, উনি একদম কুল, রিল্যাক্স হয়ে যাবে, কোনো চাপ নেই, মানে এরকম টাইপের। আর কোনো এক্সট্রা নিজের কিছু চাপিয়ে দেওয়া বা কিছু এইগুলো বলেন, উনি ছেড়ে দেন কি তোমরা করো তোমাদেরটা। এটা অনেক প্লাস পয়েন্ট, যারা আর্টিস্ট বা যারা কোরিওগ্রাফার, যারা অন্য কাজ করে, তার জন্য অনেক ইজি। বাট ওনাদের যে আইডিয়াটা, মানে আমার মনে হয় ম্যাগির জন্য অনেক সুবিধা হয়েছে, আমাদের জন্য অনেক কাজ করতে ইজি হয়েছে। কারণ আমি সারাদিন শিখিয়েই গেছি ডান্স পুরো, তো ওই ভিডিওগুলো আছে, তো দেখলে বোঝা যাবে, সারাদিন আমি শিখিয়ে গেছি, একে তাকে ওকে তাকে। তোমার পারমিশন থাকলে আমরা তোমার থেকে ভিডিওটা নিয়ে আমরা এই এপিসোডে এয়ার করবো, একদম যদি থাকো তো অডিয়েন্সকে দেখতে পাবে কিছু বিটিএস, ইনস্টাতেই আছে, হ্যাঁ কিছু বিটিএস। তো আমরা যদি একটু তোমার পুরোনো জার্নিতে ফিরে যাই, যেটা আমার কাছে খুব অ্যাপিলিং ছিল, যখন তোমার প্রোফাইল আমি দেখি তুমি বলিউডে কাজ শুরু করেছিলে, সেই জার্নিটা কিভাবে স্টার্ট হলো? এটা তো অনেক ছোটবেলা থেকে, অ্যাকচুয়ালি ছোটবেলায় সবাই চাইতো আমি অ্যাক্টিং করি, মানে আমার মা ফার্স্টেই অ্যাক্টিং, কিন্তু আমার ছিল ক্রিকেট খেলবো। তো আমি এমন প্রচুর ক্রিকেট খেলেছি, ক্রিকেট খেলে পা ভাঙা থেকে আরম্ভ করে সব, এক্সাম দিতে পারিনি এরকম। আর অ্যাডমিশন দিয়ে গেছিলাম ক্রিকেট, আবার ওখানে গিয়ে এমন আছে আমি কালো হয়ে যাবো। তো ওখানে এটা সত্যি, মানে কালো হওয়ার ভয়ে আজকে আমাদের ন্যাশনাল কোন একটা ক্রিকেটার না খেলে সে ডাকাতিতে নাচ করছে। তো ক্রিকেট আমি এখনো খেলি, ইপিএল ACL খেলা এই সবে, আর আমরাই উইন করেছি, পাঞ্জাব কিংস। তো ব্যাপারটা হচ্ছে ওখান থেকে মা চাইতো সবসময় অ্যাক্টিং করি। আমার দিদি খুব ভালো ক্লাসিক্যাল ডান্সার, আরেকজন আর্টিস্ট আছে আমার বাড়িতে, সেটা হচ্ছে আমার দিদির ছেলে, বোধিসত্ত্বর বোধ বুদ্ধি একটা সিরিয়াল হতো জিতে, ওই যে বাচ্চাটা আমার দিদির ছেলেই,
প্লাস মির্জা করেছে, মানে আমাদের বাড়িতে আছে, মানে আমার থেকেই এসছে হয়তো। প্রচুর একটা জ্ঞানী গুণী লোকজন তো সবাই। হ্যাঁ, তো বাবা যেহেতু এটা এক্সারসাইজ, প্রেশার থাকে না? প্রেশার থাকে, ওদের এটা প্রেশার করতে হবে, বেশি, ও হ্যাঁ। ওদের বেশি প্রেশার, আমি যেহেতু বকি করতেই হবে, তো বেচারা। ওরা বেশি প্রেশার নেয়, আমি তো নিই না, কুল। তো ওই ওখান থেকে মা চাইতো আমি অ্যাক্টিংয়ে যাবো, মানে খুবই চাইতো, কিন্তু আমার অ্যাক্টিং লাইনটা কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে আমার জন্য নয়, কারণ আমি কাঁদতে পারবো না। মানে রিসেন্টলি অনেক চ্যানেলের নাম নিচ্ছি না, যেখানে লিড পেয়েও আমি চলে গেছি পরের দিন মুম্বাই, না আমি করবো না, ব্লক ফ্লক করে। তো সবার আগে মমতা শঙ্করের কাছে নাচ শিখি। মমতা শঙ্কর লেজেন্ড একজন লেজেন্ড। আমার দিদি শিখতো থানকুমনি কুর্তি, তো আমার মা নিয়ে যেত ডেলি, মানে যখনই যাওয়ার সেখানে সব জায়গায় মা নিয়ে যেত, করতাম আসতাম। কিন্তু আমার একটা জায়গায় গিয়ে মনে হয়েছে বলিউড শিখতেই হবে, মানে তুমি যদি রিয়েলিটি শোতে যেতে চাও, যেহেতু আমার মা চাইতো, মা প্রচুর কেটেছে, বাবা তো দিয়ে দিত টাকা ঠিক আছে, বাট মা অনেক কেটেছে। তো ওখান থেকে আমি সুইচ করি, মানে মমতা শঙ্কর ওখানে একটা রুলস আছে, ওখানে তুমি বলিউড শিখতে পারবে না, আর কোনো রিয়েলিটি শো অ্যালাউই না, মানে ওখানে শুধু ওনাদের শো করতে হবে। ওটা আমার জন্য ঠিক আছে, বাট একটা টাইমে গিয়ে তোমাকে বেরোতে হবে। তো ওখান থেকে আমি গণেশ আচারিয়া ডান্স একাডেমি ভর্তি হই, তো ওখান থেকে স্টার্ট হয় মুম্বাই যেতে হবে বা কিছু। এটা কত সাল তুমি বলতে পারবে তো, কোন ইয়ারের দিকে বলছো? 2013 তো আমি মুম্বাই চলে গেছি, তো তার আগে ক্লাস 8 আচ্ছা 7 এরকম হবে। তখন তুমি 7-8 পড়ো? হ্যাঁ, যখন আমি ভর্তি হয়েছি, মানে মমতা শঙ্কর ছেড়ে ওখানে ভর্তি হই। ও তুমি 7-8 এর মধ্যে মমতা শঙ্কর ম্যামের ছেড়ে আমি টিচার হয়ে গেছি ক্লাস 9। তুই তো হাইপার ট্যালেন্টেড ভাই। তুমি ক্লাস 10 আমি গুরুকুলে টিচার ছিলাম, মানে তখন আমি শেখাই লোককে। না এই জন্য এইসব পারফরমেন্স আসছে, আমি বুঝতে পারছি। মমতা শঙ্কর তো একজন লেজেন্ড। তো ওখানে গিয়ে অনেক অ্যাকচুয়ালি কি, যে কোনো ডান্স একাডেমিতে অনেক রকম পলিটিক্স থাকে, ওটা এখন বলা যাবে না, কারণ তারা এখন আমাকে খুব ভালোবাসে, বাট আগে ছিল অনেক কিছু, কেউ চাইতো না যে আমি করি, অনেকে চাইতো না আমি মুম্বাই যাই। তো ওখানে একটা চ্যালেঞ্জ দিয়েছিল আমাকে একজন XYZ, বলেছিল যদি বলা যাবে না, ঠিক আছে আমি একদমই বলা যাবে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা কোনো কন্ট্রোভার্সি করবো না, একদমই বলা যাবে না। বলেছিলেন যে তুমি জীবনে মুম্বাই যেতে পারবে না, আর যদি যেতে চাও তাহলে আমাদের থ্রু ছাড়া পসিবল না। এই চ্যালেঞ্জটা খুব খারাপ, এটা আমিও শুনেছি প্রচুর। হ্যাঁ, এটা রিসেন্টলিও ফেস করেছি, আমাকে তো কাজই করতে দিচ্ছিল না এখানে। কেন বাবা, এটা অনেক বড়, মানে আমার মনে হয় কলকাতা সবাই জানে। তারপরে যাই হোক, এটা শর্টকাটে বলতে হবে, নাহলে লং হয়ে যাবে। এই ফেসটা সবাই আমরা করেছি। হ্যাঁ, এটা 2013 আমি যাই মুম্বাইয়ে, বাড়িতে তো অ্যালাউ করতো না, যেহেতু আমি পড়াশোনায় বাঙালি ফ্যামিলি, মানে পড়াশোনা আগে, তারপরে তখন আমি কলেজে জাস্ট ফার্স্ট ইয়ার। কোন ইয়ারটা তখন? তখন 2012 হবে ফার্স্ট ইয়ার। হ্যাঁ, ফার্স্ট ইয়ার তখন ভর্তি হচ্ছি, আর তখন আমি যাবই মুম্বাই, এরকম কান্নাকাটি করে কোনোভাবে বাবাকে রাজি করিয়ে গেছিলাম মুম্বাই। তখন সাইকোলজি জাস্ট অনার্স পেয়েছিলাম। সাইকোলজি, ডান্স, ক্রিকেট, ভাই কত কিছু আছে ভাই, কিন্তু অনার্স হয়নি। আজকে মনে হচ্ছে আমার এপিসোডে 2 ঘন্টা টানতে হবে, 1 ঘন্টা এখানে হবে না, এটা কোনো হবে? তুমি বলো। তারপরে ওই মুম্বাই যাই, মুম্বাই গিয়ে যেরকম হয় স্ট্রাগল তো হবেই। আর মুম্বাই যাওয়ার রিজন হচ্ছে সালমান খান, মানে আমার ইচ্ছা ছিল, এটা সত্যি রিজন, মানে আমার ইচ্ছা ছিল আমি ওকে দেখবই। আর তখন সবাই মুনি বদনাম বেরিয়েছে না, মানে ফ্যান, মানে তখন আমি ওর পাগল ফ্যান, মানে আমি এখনো আছি, বাট তখন কান্নাকাটি করতাম সালমানকে নিয়ে। তো ওখানে অডিশন দিতে হয়। সালমান খান আমার জন্য বিয়েটা করেনি, ওরকম না, আমি বলছি সবকি ভাই, আচ্ছা তুম লোক কা জিজু হ্যায়। তো আমি মুম্বাই যখন যাই, তো ওখানেও স্ট্রাগল অনেক হয়েছে। অডিশন হয় ওখানে, একটা তুমি যে কেউ ওখানে ডান্সিং, মানে একটা কার্ড হয়, ঠিক আছে? ওখানে এখন আমি যখন বানিয়েছিলাম তখন 2 lakhs ছিল। 2 lakhs অফকোর্স, এখন ওটা 4 হয়ে গেছে আই থিঙ্ক। উইদাউট মেম্বারশিপ ওখানে কাজ করা যায় না, মানে ওখানে যারা ব্যাকআপ ডান্সার করে তারা অনেক হাই প্রোফাইল। এখন তো যে কেউ চান্স পাচ্ছে, যেহেতু অতটা স্ট্রিক্ট নয়। তখন তুমি দেখবে যে কোনো যারা ব্যাকআপ ডান্সার, তারা এখন না হলে কোনো আর্টিস্ট, না হলে কোনো কোরিওগ্রাফার, না হলে কোনো একটা বড় জায়গায় আছে। মানে আমি দেখে দেখে মেনশন করে দেখিয়ে দেবো, তারা হচ্ছে হিরোইনের থেকে সুন্দর দেখতে। সুশান্ত সিং রাজপুত, হ্যাঁ, মানে অনেকেই আছে, মানে হিরোইনের থেকে সুন্দর দেখতে, ছেলেগুলোও তাই মেয়েগুলোও তাই। তো ওরা নেই ওই হাইট, ওই লুকস, ওই মানে ওরা আমাদের যখন অডিশন হয় তোমাকে ইন্ডিয়ান করে দেখাতে হয়, তখন ওয়েস্টার্ন দেখাতে হয়। ওখানে সব কোরিওগ্রাফার থাকেন, বস্কো, সিজার, গণেশ আচারিয়া, তোমার আহমদ স্যার, সবাই থাকে। তারপর তোমার ধরো 1000-2000 জন অডিশন দেবে, তোমাকে 6জন-7 জনকে সিলেক্ট করছে, বা 10 জন বা 20 জন এরকম হয়ে সিলেক্ট হয়েছে। আর কলকাতা থেকে শুধু আমি একাই, ওই বাচ্চা বয়সে আমি সিলেক্ট হয়েছি। তো ফার্স্ট শুটই করি রেমু স্যারের উইথ দি ওয়েডিং, একটা গান আছে, এন্টারটেনমেন্ট বলে একটা মুভি এসেছিল তোমার অক্ষয় কুমারের, ওটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট সং, যেখানে ওই পালক দিয়ে মুভিটা 3 জন ছিলেন। আমি মুভিটা দেখিনি, গানটা ছিল উইথ দি ওয়েডিং।
হ্যাঁ। বীর দি ওতে wedding ছিল বোধহয় বলো অক্ষয় কুমার, তামান্না। না, তাহলে এটা আমি দেখিনি। আমি হ্যাঁ, দেখিনি। এটা যাই হোক, আমি অন্য একটা সিনেমা আমি গুলি ফেলছিলাম, একটা কি একটা শখিন নাকি একটা সিনেমা ওটা দেখেছিলাম, আমি একসঙ্গে বেরিয়েছিল। তো অনেক মুভি করেছি। এটা আমার ফার্স্ট গান, ফার্স্ট মুভি, এই ফার্স্ট শুটিংয়ে আমার অক্ষয় কুমার। তো আমি ফার্স্ট ডে সেদিনকে আমার কান্না পাচ্ছিল অ্যাটলিস্ট, যে এত স্ট্রাগল করা এত কিছুর পর সেটা। কিন্তু আমার হচ্ছিল সালমানকে না হলে হবে না। তখন তুমি ব্যাকগ্রাউন্ড ছিল? হ্যাঁ, আমি তো ব্যাকগ্রাউন্ডে মনে হয় 2000-3000 গান হয়ে গেছে। গানটা কি নাম ছিল? বীর দি ওয়েডিং। আমরা অডিয়েন্সকে অবশ্যই দেখাবো গানটা, হ্যাঁ, পেছনে তোমার ইস, খুঁজে পাবো। তখন আমাকে হয়তো দেখা যাবে না তারপরে, কারণ ওরা ফার্স্ট যখন আসবে না, ওখানে র্যাগিং হয়। মানে ফার্স্টে গিয়ে তুমি ফার্স্টে দাঁড়িয়ে পড়বে, এটা পসিবলই না, মানে ইম্পসিবল। ওখানেও তো অনেকে আছে যারা সিনিয়র ভালো ডান্সার। ফার্স্টে তোমাকে লাস্ট লাইনের লাস্ট মে থেকেই শুরু করেছি, তারপরে এখন তো অন্য জায়গায়, বাট শুরুটা লাস্ট লাইনের লাস্ট থেকেই। এটা মিথ্যা কথা কোনো লাভ নেই। এই একটা জায়গায় আমি সবাইকে বলবো যে শুরুটা শেষ থেকে করতে হয়। সবার ভাগ্য এরকম হয় না শুরু থেকে করতে পারছো, তো হেরে যেও না, থেকো ওই জায়গাটাই। কারণ তোমার সামনে একজন বসে আছেন যিনি ওখান থেকে শুরু করে আজকে এরকম কাজ দিচ্ছেন, ঠিক আছে? তো এন্টারটেনমেন্ট 2015 সিনেমা, আমি যদি ভুল যদি না হয়, ওই 14 কি 15, 14 বোধহয় মোস্ট প্রবাবলি। আজকে 24, 10 বছর লেগেছে নিজে এন্টারটেনমেন্টে পেছনে ডান্সার থেকে আজকে ডাকাতিয়া দেওয়ার জন্য, 10টা বছর। তো যারা শর্টকাট সাকসেস ভাবছো, এটা হয় না, ঠিক আছে? না, অনেকে ভাবে খুব ইজি, একদম দেখে মনে হচ্ছে খুব ইজি, একদমই না, অনেক স্ট্রাগল। তোমার ওখানে খাওয়া, নতুন জায়গা, খাওয়া দাওয়া, থাকা, হ্যাঁ বাড়ির লোকের প্রচুর সাপোর্ট ছাড়া হয় না, বাট তোমাকে থাকতে তো একাই হবে, কারণ আমি ওখানে একাই ছিলাম। তারপরে সাউথে অনেক কাজ করেছি আমি, আমার অনেক নাগার্জুনের সঙ্গে ভিডিওস আছে, আল্লু অর্জুনের সিটিমার। তুমি ছিলে? হ্যাঁ, এমন কোনো গান আমার মনে হয় না 10 বছরে আছে যেগুলো ফেমাস আর আমি নেই। আমার মনে হচ্ছে ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আমার এটা আলোচনা করা উচিত। আমি নিজে ফ্যান বলে আমি চলে যাচ্ছি এবার। অনেক গান আছে যেগুলো ওই গান। সিটিমারে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ড্যান্সার না? হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড ডান্সার তোমার 2019 অবধি তো করেছি, কারণ তখন আমাকে অ্যাসিস্ট করার জন্য তোমাকে ব্যাকগ্রাউন্ড ডান্সার হয়ে করতে হয়। মানে তুমি অ্যাসিস্ট ছাড়া তুমি কোরিওগ্রাফার হতে পারবে না কোনো দিনও। তো অ্যাসিস্ট্যান্ট, তারপর ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে তোমার যত আউট অফ ইন্ডিয়া শুটিং থেকে আরম্ভ করে এমন কোনো আর্টিস্ট নেই যার সঙ্গে আমি শ্যুট করিনি। তো সালমানের সঙ্গে আমার 4বার শ্যুট করা হয়ে গেছে। এটাই আসছিলাম, প্রথম কোন গানটা ছিল? প্রথম টাইগার বিস্কিটের একটা অ্যাড ছিল, যেখানে আমি হাওয়া করে কাটছিলাম, মাকে ফোন করেছিলাম, সালমান খান আমার সামনে দাঁড়িয়ে আছে। সালমান খান বললে কি বললো? কিছুই বলিনি, ফটো তুলেছি। তারপরে একটা সেটে গেছিলাম, কিকের শ্যুট চলছিল, ওখানে আমার ফটোজ আছে। তারপরে তোমার আরো অনেক আছে, প্রেম রতন ধন পায় তো করেছি, ফটোজ আছে, ঠিক আছে? টাইগারের আমার সেকেন্ড শ্যুট আর টাইগারের ফার্স্ট শ্যুট একসঙ্গে। তেরে নাল তো হুইসেল বাজানা কি একটা গান আছে, মেরে নাম কি, ওই গানটা আছে। গানটা কি ছিল আমি ভুলে গেছি। ওই গানটা, অনেক গান আছে। তো ওই 10 বছর তো রং করেই কেটে গেছে পুরো। সাউথে অনেক গান আছে, এগুলো আমি তো আছি, আল্লু অর্জুনের অনেক গান। তারপরে তোমার চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, সব, মানে আমি যখন মেম্বার হয়ে যাচ্ছি অল ইন্ডিয়া ওটা কার্ড, তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে। আর এখন যেই আমার কোরিওগ্রাফার কার্ডটা আছে সেটাও অল ইন্ডিয়া, মানে যেটা সব স্যারদের কাছে আছে, রেমো স্যার, সেটাই আমার। আর সেটা এমনি এমনি কেউ পায় না, ওটা তোমাকে সব কোরিওগ্রাফারদের সাইন দরকার। যেমন এখানে এসছি, যেখানে ফার্স্ট আমার কাজ হচ্ছে ডান্স জুনিয়র সিজন 3, যেখানে দেখবে দেবকে আমি শেখাচ্ছি, বা যিশুদাকে শেখাচ্ছি, কোয়েলকে শেখাচ্ছি, ওখানেও আমায় কাজ করতে দিচ্ছিল না কেউ। কেন আমি করব? কলকাতার লোকজনের কোশ্চেন, মানে কলকাতার যারা কোরিওগ্রাফার, এটা বললে হয়তো খুব গায়ে লেগে যাবে, বাট আমি বলবো আমাকে যায় আসে না, তাদের সঙ্গে কাজ করি না। তো কলকাতার অনেক কোরিওগ্রাফারে একটা ইউনিট করে আমার অপোজিট একটা লেটার দেয় যেখানে আমি কাজ করব না। মানে অলরেডি আমার একটা যেমন এপিসোড হয়, আমার 2টা এপিসোড করা হয়ে গেছিলো স্টারে, চ্যানেলকে গিয়ে বলে যে ও যাতে কাজ না করে, এমনকি ইউনিয়ন পর্যন্ত গেছিলো ওরা। হ্যাঁ, এটা খুব ফেমাস স্টোরি। তারপর এবার বললো কাজ করবে না, পরের দিন থেকে আসবে না, আর আমি তো এত সহজে ছেড়ে দেবোই না। আচ্ছা, मैं तो करूंगी, आप लोग देखो आप क्या करो। তো ওরা সব ট্রাই করেছে, যত লেভেলে বড় হিসাবে যাওয়া যায় সব, নাম তো কারোরই বলবো না, কিন্তু তারা বুঝতে পারবে, তাদেরকে নিয়ে বলা। তো অনেক ট্রাই করেও পাইনি, পুরো এপিসোডটা আমি করি, মানে পুরো ডান্স জুনিয়র মনি রয় থেকে আরম্ভ করে সব কোরিওগ্রাফি A to Z আমার করা, মানে পুরো ডান্স জুনিয়র সিজন 3 এর আর্টিস্ট। তো ওখানে আমি অনেক লড়াই করেছি, কারণ আমার মাঝখানে রাত 1টায় ফোন আসছে তুমি কাজ করবে না, 2টোয় ফোন আসে তুমি কিন্তু কালকে যাবে না। আচ্ছা, আমি করবো। এমন হয়েছে যে পরের দিন দেব আর কোয়েলের পারফরমেন্স, সেখানে ডান্সারই আসেনি, পাঠায়নি, আসবে না, যেহেতু না করা হয়েছে। পরের দিন সকাল 7টায় শ্যুট, সেটাই আমি ম্যানেজ করেছি। মানে আমি নিজেকে, আমারও তো সোর্স আছেই, ওরা কি ভাবে আমি হালকা,
আমি আমার মুম্বাই হ্যাঁ। মুম্বাইয়ের লোকজন এত মানে বলতে নেই, মানে কলকাতায় ভালো লোকজন আছে, যেমন শিবুদারা এত ভালো, মুম্বাইয়ের এত সাপোর্ট করেছে। ওরা ইউনিয়ন থেকে আমাকে ফোন করেছে যে मेरा यूनियन का मेंबर है, वो काम करेगी, क्यों नहीं करेंगे, अगर आप लोग उसको मौका नहीं दोगे नए टैलेंट को, तो फिर नए लोग कैसे काम करेंगे। আর এটা খুব মানে এটা খুব প্রবলেম, মানে পলিটিক্স আর সব কিছু নিয়ে কি হয় বলো, পলিটিক্স মানে পলিটিক্স না, মানে পলিটিক্স কাজের জায়গায় যে পলিটিক্স হয় সেটা নিয়ে অনেক নতুন ট্যালেন্টরাই কাজ করতে পারে না। এমনকি আমি অনেককে চিনি যারা খুব ভালো কোরিওগ্রাফি করে, তারা কিন্তু ক্যামেরার সামনেও আসতে পারে না, না কোথাও চান্স পায়। আমার মতো সবাই না যে ঝগড়া করবে, এই করবে, ওই করবে, সোর্স আছে। এখানে তো ওই ব্যাপারটা না যে আমি যদি নিজে না পারি আমি নিজেকে ইমপ্রুভ করবো না, তুমি যদি তাহলে ভালো হও আমি তোমার গাড়ি করবো। এটা এখানে বেশি আমি মানে এটা আমি যখন আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিল ফার্স্ট টাইমে, তো ওনারাও বলেছিলেন যে ওরা কলকাতায় মানে মুম্বাই কাজ করতে যান, তো ওখানে হ্যাঁ ইপিআইআর না ইপিআর ছিল না তখন ছিল, এই তো কদিন আগে গেছিলাম। ইপিআর চলে যাওয়ার পর আন্ডারগ্রাউন্ড প্রথম গান রিলিজ করবে, তারা গেছিল এই অগস্ট মাসে এই সময়। তো তখন ওরা বলছিল কি সুন্দর বাইরে কাজ হয়। তো ওনারা একটা কথা বলেছিলেন যে কীভাবে বাইরে কাজ হয়, কী হয় বাইরে সবাই সাপোর্টিভ, মানে টাইম দেওয়া হচ্ছে ভোর 5টায়, তোমার সাউন্ড চেক হবে 5টাতেই হবে, ডাজন্ট ম্যাটার তুমি কে কত বড় হনু, তুমি কোন কি নাম, কিছু হয় না, ওই টাইম মানে ওই টাইমেই কল টাইম ম্যাটার করে ওখানে। কারণ আমাদের ধরো একটা শিফট বা দুটো শিফট বাড়লো, সেটার পেমেন্টটাও ডবল হয়ে যাচ্ছে। এখানে যেমন প্রবলেম আছে, ওখানে খাওয়া দাওয়ার লাইফস্টাইলই আলাদা মুম্বাইয়ের, মানে যেরকম আর্টিস্টদের যা ফুড দেয় আমাদের সেম ফুড প্রোভাইড হয়, বাট এখানে এটা কিন্তু খুবই আমার খারাপ লাগে, মানে যারা ডান্সার্স তাদের কিন্তু সেই লেভেলে। তুমি বিশ্বাস করবে খারাপ লাগে বলে তো। আচ্ছা, একজন পরিচালক হিসেবে মানে আমি নিজে সিনেমা মানে ওয়েব সিরিজ বা এসব পরিচালনা করি, প্রপার সিনেমা না, শর্ট ফিল্ম বা ভিডিও। তো প্রথম কাজ হচ্ছে, তো যারা ধরে নাও অনেক দিনের পুরনো শিল্পী, তাদের এক্সপিরিয়েন্স নিয়েছি কাজ করার জন্য, তারা হয়তো মানে ক্যামেরার পেছনে মানে কেউ লাইট করছে, কেউ হয়তো সাউন্ড রে দেখছে, তো সবার জন্য জিজ্ঞেস করছি খাবার কি আসবে, প্রোডাকশনকে বলতে হবে, নিয়ে বললো, ওরা বললো, তা ওদেরকে জিজ্ঞেস করলাম এই না খাবো, অসুবিধা নেই, সবার সমান খাবার। এবার যখন খাবার হচ্ছে আমি একজন পরিচালক হিসেবে সবার টিমের সাথে বসে খাচ্ছি, একটা বসে খাচ্ছি, ওরা না পুরো বসতে যাচ্ছে না, আমি বসছো না কেন, আমি তো আলাদা বন্ধুরা খাবে, নিটু বলছে না আমি আপনার সঙ্গে বসে খাবো না, মানে আমার সঙ্গে কেন বসে খাই, আমি কিছু খারাপ করলাম কিন্তু, না মানে কোনো ডিরেক্টররা বা এরা তো সবাই তো ওরা খায় না, আপনি কেন খাবেন না, খাবো না কেন, মানে খাবার সঙ্গে কি রিলেশন ভাই। একদমই, এটা একদমই ম্যাটার করে। বাট মুম্বাইয়ের কোরিওগ্রাফাররা এতটাই সাপোর্ট করে, মানে এমনকি সিজার স্যার নিজে আমাকে ভিডিও বানিয়ে দিয়েছিল যে ও খুব ভালো কাজ করে, আরও কাজ করবে, আমরা ওকে সাপোর্ট করছি, এটা অনেক বড় ব্যাপার। তারপর এখানে কি রিঅ্যাকশন? এখানে সবাই দেখেছে, এমনকি ওখানকার ইউনিয়ন থেকে এখানে চ্যানেলে ডিরেক্টলি লেটার পাঠায়, ভাবছে মেয়েটা কে, যাকে নিয়ে পুরো কলকাতার কোরিওগ্রাফারদের ঘুম নেই, কলকাতা মুম্বাই, মানে মুম্বাই লোকজন ঘুমাতে পারছে না আমার জন্য, ফোন করছি, আর ওখানে ওরা আমাকে কাজ করাবেই মুম্বাইয়ের লোকরা, সেখানে এদের প্রবলেম, ভাবছে এরা ভেবেছে যে মানে ভয় পাবে এই সেই, ওরা এখন ওরা জানে, তারা এখন আমাকে খুব ভালোবাসে না, মানে ওইটা এখন বলে আমাকে নিয়ে নাকি খুব প্রাউড ফিল করছে, আমাকে নিয়ে নাকি ভীষণ নিয়ে, বাট এখনো স্টিল সেটা এখনো পলিটিক্স। আর এখানে কাজ করতে হলে এটা আমি বলবোই, এখানে খুব ইয়ে করতে হয়, অয়েল বাটারটা খুব দরকার এখানে, মানে এখানে ট্যালেন্টের থেকেও অনেক বেশি তোমাকে বন্ধুত্ব বানাতে, মানে যেটা আমার হবে না, আমারও হয় না, খুব সমস্যা হয়, যেহেতু আমি সব জায়গায় গিয়ে মানে এই করো ওই করো, আমি পারবো না। এবার যারা বুঝবে ট্যালেন্ট আছে তারা করবে, আর যাদের দরকার নেই আমার, মানে আমি তো বাইরে কাজ করছি, আর আমি দিল্লিতে ওয়েডিংস করি, আমি ব্যাঙ্গালোরে ওয়েডিং করি, আমি শুধু কিন্তু মুভি কোরিওগ্রাফি করি না, যেহেতু আমি ওয়েডিং ইন্ডাস্ট্রিতেও কাজ করছি, তো তারা ভাবছে এই আমাদেরটাও করছে, শুটিং লাইনেও করে নিচ্ছে, ওয়েডিংয়েও করছে, তো এবার আমি কী করবো। আর ওরা জানে, যেহেতু ওদের সঙ্গে আমি এক টাইমে অ্যাসিস্ট করেছি, তো ওরা জানে যে আমি ট্যালেন্টেড, এবার এ যদি করা শুরু করে তাহলে আমরা কি করব। আর এদের এইটা ইমপ্রুভ করার ইচ্ছা নেই যে আমার জায়গাটা আমি ভালো করি, নতুন ক্রিয়েটিভিটি করো যেটা তুমি আরও বেশি করতে পারবে, সেটা করবে না, বসে গ্রুপ বানিয়ে আমি এটা করছি, ও ওটা করছে, এই আর এমন আমার মানে শুনি আমি নিজেই অবাক হয়ে যাই যে এটা আমি জানি না, আমি বলি আরও বলো, আরও টপিক দিচ্ছি, নেক্সট টপিক, তো সেটা আমার চাপই নেই, এটা মুম্বাই থেকে শিখেছি, মুম্বাই কারো যায় তোমার আমার সঙ্গে এটা খুব বাজেভাবে ম্যাচ করছি আমি ছোটোবেলা থেকে, মানে আমার কথা হচ্ছে যদি কেউ আমার সাথে এটা ইট মে সাউন্ড ভেরি অ্যারোগেন্ট, বাট তোমার যদি আমার পেছনে, আমি মানে স্কুল লাইফ থেকে এরকম আমার পেছনে কিছু বলতে হয়, তুমি বলো, দরকার হলে আমি তোমাকে আর কিছু টপিক দিয়ে দেবো, তুমি বলো না, তোমার বলো, ভালো তো তোমার পেছনে বলছে মানে তুমি কিছু একটা করছো লাইফে,
তোমার নাই বলা বন্ধ মানে তুমি কিচ্ছু করছো না। আর রাজের সঙ্গে আমার অনেক সময় কথা হয়, রাজ কিন্তু খুব মোটিভেট করে, এই তোমাকে এটা করতেই হবে। আমি ওকে বলি এই একদিন বহুত বড়া ইয়ে করেঙ্গে প্রোডাকশন হাউস, আমরা ইয়ার্কি মানাবো, আমার খুব ভালো ফ্রেন্ড হয়। তো আমরা সবসময় কলকাতা নিয়ে কোনো কথাই বলি না, কারণ কোনো টপিকেই আসে না, অনেক কিছু। আমরা সবসময় বাইরের কাজ নিয়ে কথা বলি, এই নেক্সট ভিডিওতে কি করা হবে, আমাদের ইচ্ছা একটা ইন্টারন্যাশনাল মিউজিক ভিডিওর মধ্যে ভিডিও করবো। আমার নেক্সট ইচ্ছা একটা অ্যাওয়ার্ড শো করার, যেটা আউট অফ ইন্ডিয়া হবে, মানে আমার প্রোডাকশন নিয়ে, মানে আমাদের আছে অনেক লোকজন যারা খুব ভালো কাজ করে, তাদের নিয়ে একটা প্ল্যানিং ছিল, যেটার জন্য আজকে আমার অনেক লেট, যেটার জন্য ওটা আমার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, আজকে মিটিংয়ে যাইনি, আমার খুব শরীর খারাপ ছিল। না আমি প্রে করি যেন এটা হয়, তোমার থেকে পার্সোনালি লিংক চাইবো, খুব খুশি হবে, মানে আই উইল ফিল ভেরি প্রাউড যে বাংলা থেকে কেউ একজন স্ট্রাগল করে ইন্টারন্যাশনালি কাজ করছে, হবে নিশ্চয়ই করতে হবে। মানে এটা কিন্তু এটা আমার বাংলা আর্টিস্টদের নিয়ে করার ইচ্ছা, মানে বাংলা আর বাংলাদেশের আর্টিস্টদের নিয়ে কিছু একটা বাইরে করার ইচ্ছা আছে, সেটা খুব সিক্রেট, সবাই জানে ওইটা কি অ্যাওয়ার্ড হতে চলেছে, বাট এটা ফার্স্ট টাইম কলকাতা থেকে, মানে ইস্ট ইন্ডিয়া থেকে হবে, এটা কিছু ইচ্ছা আছে। আমার খুব ভালো লাগে শুনতে। আমি ভগবান আল্লাহ যেই থেকে থাকুক সবাইকে প্রে করি, অবশ্যই নিশ্চয়ই আছে কেউ না কেউ, না থাকলে চাপ নিশ্চয়ই এটা হয়, ঠিক আছে, আমরা চাইবো যেন এটা অবশ্যই হয়। উই ফিল সো প্রাউড যে এরকম আমাদের বাংলা থেকে কেউ এতটা কাজ করছে। আর তুমি যে কথাটা বললে ক্রিয়েটিভিটির কেউ উন্নতি করছে না, তার রিজন দেখো না, তুমি হিন্দিতে লাস্ট অনেক বছরে, হিন্দিতেও আমি কোরিওগ্রাফি, আমি এই প্রশ্ন আসবো তুমি কোরিওগ্রাফি বলে, এটা প্রশ্ন করার ছিল, মানে সাউথে যে প্রতি 3 মাস পর একটা নতুন কোরিওগ্রাফি আসে, কি দেখে ফেললাম। তুই বাংলাতে ডাকাতিয়ার আগে লাস্ট কি ছিল আমি মনে করতে পারি, মানে দেব জবে থেকে দেবদা কমার্শিয়াল ছেড়েছে 10 বছর হয়ে গেল, ঠিক আছে, এতদিন খাদানা আসছে, আমি তো খাদানা ওয়েট করেছি কি দেব খুব ভালো কাজ করে। এবার দেবের পর ওই চলে যাওয়ার পর আমার তো মনেই পড়ছে না আমি কোনো ডান্স নাম্বার দেখেছি। ডান্স নাম্বার নেই, বাট মির্জাটা ট্রাই হয়েছিল, মির্জাতে অনেক অঙ্কুশ ভালো করেছে। মির্জাতে কাজ করছিল তুমি? মির্জাতে আমার দিদির ছেলে ছিল না, ছোটু যে বাচ্চাটা অঙ্কুশের ফ্রেন্ড হয়েছিল, ওটা আমার দিদির ছেলে, তো ভালো করেছে মির্জাতে। বাট দেব যেটা নতুন নতুন ট্রাই করে, এটা এখন অনেকেই করে না, মানে দেবের কিন্তু প্রত্যেকটা মুভির ফ্লেভারই আলাদা, দেবের অনেক ট্যালেন্টেড। আমি এই একটা জিনিস নিয়ে যে কত লোকের সাথে লাস্ট 2 বছর ঝগড়া করেছি, ঠিক আছে, ওই দেব কথা বলতে পারে না, দেব ভালো অভিনয় করে না, দেব এই করে না। আচ্ছা ভাই, দেব অনেক কিছু পারে, কোথা থেকে এসে, আমি দেবের অনেক কাজ করেছি, আমি তোকে চিনি, মানে ওই লোকটাকে আমি ভালো মতো চিনি, ও এতটা ট্যালেন্টেড আমি জানি, আর ও মনের দিক থেকে প্রচন্ড ভালো, আমি শুনেছি, হ্যাঁ খুবই ভালো, মানে একজন পরিচালক হিসেবে আমার স্বপ্ন ওর সাথে কাজ করা, একদম করো। আর ওর নিজে খুব সাপোর্ট করে, ও অনেক কিন্তু পুরনো, মানে অনেক স্ট্রাগল করে এখানে, একদম কথাবার্তা বলে প্রচন্ড ভালো, ওটা নিয়েও গালাগাল দেয়, ওর একটা ইয়ার্কির জায়গা ইয়ার্কি, ভালো কাজের জায়গা ভালো কাজ, আর কাজ নিয়ে প্রচন্ড সিরিয়াস, মানে আমি এরকম দেখিনি, মানে ও সবসময় পারলে কাজ করবে, কিন্তু মজা ইয়ার্কির জায়গা আলাদা, আর খুবই ট্যালেন্টেড, মানে ওকে যদি আমার এটা ড্রিম যে আমি ওর কোরিওগ্রাফি কোনোদিন মুভিতে করি, আমি যদি করি কোথাও অনেক ডান্স করাবো, আমার স্বপ্ন কোনদিন এটা ওনাকে নিয়ে এটা করবই, খুব তাড়াতাড়ি কমার্শিয়াল সিনেমা করার আমার বহুদিনের স্বপ্ন, দরকার হলে আমি প্রোডিউস কাউকে দিয়ে করিয়ে বলবো সির্ফ মিউজিক ভিডিও করনা পড়েগা। আমরা চোরকাটা থেকে অ্যাপ্রোচ করি, কোন টাকা যদি পেয়ে যাই আমরা এই পডকাস্টের ভিডিওটা রেখে দেবো, দেন চোরকাটা থেকে একটা কাজ করবো, প্রপার সিনেমা কোনোদিন, গানটাও ভালো হতো, গানটা ভালো করবো, যেখানে রশ্মি কোরিওগ্রাফি করবে, দেবদা কাজ করবে, আমি ডিরেক্ট করবো, একটা স্বপ্ন না করতেই হবে। দেবকে ডান্স করাতে যদি কেউ পারে, খুব ভালো ডান্স করে, খুব ভালো। আরে ওই চেঞ্জটা তো উনি আনলেন, আর ওটা তো মানে একটা সিনেমা ওরকম হতে হবে যেখানে কেউ ডান্সিং নাম্বার থাকতে হবে। চেঞ্জটা কি আনলো বাংলায়? দেবদা ভাই, আমরা যখন কলেজে পড়ি তখন চ্যালেঞ্জ, আরে আমার বাড়িতে লোকজন ফ্যান দেবের, দেব মানে দেবকে একটা কথা আমি জানি, আমরা যারা কলকাতার বাইরে থেকে আসছি, আমাদের কাছে দেবের ইমেজ আর কলকাতার একটা স্পেশাল আঁচল শ্রেণী আছে, আমি নাম নিয়ে বলতে আমাকে যায় আসে না, তাদের কাছে দেবের ইমেজ আকাশ পাতাল পার্থক্য, এবং ওই আঁচল শ্রেণীটা কাউকেই অ্যাপ্রিসিয়েট করে না, মানে সবাই খারাপ, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, আমি ছোটবেলা থেকে বিশ্বাস করি প্রতিটা মানুষের কিছু না কিছু ভালো আছে, সে যদি ক্রিমিনাল না হয় তার ভালোটাকে ইউজ করো। তো দেবের তো কত কি ভালো আছে ভাই, মানে আর ক্রাউডটা হচ্ছে দুটো ডিফারেন্ট। এবার যখন আমি দেখেছি শিবুদার মুভির যে লোকজন অনেক সময় দেবকে পছন্দ করে না, এবার দেবের যারা তারা শিবুদার মুভি পছন্দ করে, এটার কখনোই কম্পেয়ার করা হচ্ছে না, দুটো জায়গায় রেখে দেখতে হবে, ঠিক আছে। আর দেব তো অনেক ভালো মুভি করছে এখন, আর আর এই শিবুদা ফার্স্ট টাইম এরকম, মানে এই গান কেউ ভাবেনি উইন্ডোজে এরকম গান হতে পারে, উইন্ডোজ করেছে বলে শক হয়েছে আমি, মানে দেব করে শক হতো না, হ্যাঁ এটা করলে কেউ শক হতো না। এবার দেব একটা অন্য জায়গায়, মানে দেবের সঙ্গে এখন
কম্পেয়ার করা যাবে না, সব আর্টিস্ট সবার জায়গায়, আমার মনে হয় কম্পেয়ার না করাই বেটার। আমি অ্যাজ এ ফ্যান হিসাবে যতদিন সিনেমা দেখছি আমার এটা পার্সোনাল মনে হয় দেব, এটা দেবের সঙ্গে না, মানে আমি কোনোদিন দেবদার সঙ্গে আমি কোনো কাজ করা শুরু হয় ফেস টু ফেস বলবো, দেবের সঙ্গে কিছু কিছু জায়গায় মানে শাহরুখ খানের একটা অদ্ভুত সিমিলারিটি আছে, স্ট্রাগল, সমস্ত কাজ করা, ঠিক আছে, শাহরুখ খান একটা অন্য লেভেলে কাজ করছে, আমি সেটা যাচ্ছি না, কিন্তু দেবদার এই এখন 40s বোধহয় উনি ঢুকলেন, তো এই বছরে তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো 2016-17 থেকে যোদ্ধার পর থেকে উনি ডাইমেনশন চেঞ্জ করেছেন 8 বছরে, তারপর থেকে উনি সব কিছু করে নিয়েছেন যতটা সম্ভব হয়, এবার খাদান দিয়ে শুরু করছেন। আমি জানি না ওনার প্ল্যানটা কি, বাট আমার মনে হয় খাদান তো আমার মনে হয় খুবই ভালো হবে। আমি তো প্রচন্ড এক্সাইটেড। প্রজাপতি এত ভালো মানে একটা মুভি, প্রজাপতি আমার যথেষ্ট ভালো লেগেছে, একটা বেঙ্গল, আমি অবশ্যই ভালো, আমি বলছি দেবদা নিজেকে যেভাবে একজন চেঞ্জ করেছে শুধু অ্যাজ এ অভিনেতা হিসেবে না, একজন প্রযোজক এবং অভিনেতা হিসেবে 8-9 বছরে যত ধরনের সিনেমা হতে পারে সমস্ত কিছু করে নিয়েছে। এবার যদি খাদান দিয়ে তুমি ভাবো, যদি দেব এরকম ভেবে থাকে যে আমি এত কিছু শিখলাম 6 বছর, এবার খাদান দিয়ে শুরু করবো কমার্শিয়াল স্টার্ট, তুই বুঝতে পারছো মানে কোথায় যাবে জিনিসটা? হ্যাঁ, খাদান তো আমার যা দেখলাম, যা পোস্টার আর যা রিভিউ, অবশ্যই হিট। আর দেবের মুভি এমনি হিট হয়, তার মধ্যে আমি লাস্ট 1.5-2 বছর ধরে আমি আমার বন্ধু বান্ধবরা খাদানের প্রমোশন, মানে আমি তো খুব খুশি হবো যদি খাদানের প্রমোশন আমি পডকাস্টটা করতে পারি, মানে আমি একটা স্বপ্ন, ঠিক আছে, নেই সত্যি ভালো মানে। আর ও কিন্তু দেব একটা খুব অ্যাপ্রিসিয়েট করে, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করে, আর নিজের বন্ধুদের কখনো ছাড়ে না, এটা খুব পজিটিভ। মানে লোকে বড় হয়ে গেলে বন্ধুদের ভুলে যাবে, দেব একদমই নয়, আর খুব ভালো মানে অ্যাপ্রিসিয়েট করে। যখন আমি ডান্স জুনিয়র করছিলাম, যখন সবাই আমার অপোজিটে ছিল, দেব কিন্তু আমাকে তু তেরা কাম কর, তুঝে उसमें ध्यान देने की जरूरत नहीं, ও শিখা क्या सिखा रहा है, রুকো, দেখবে ওগুলো ভিডিওগুলো আছে, শিখা রিউ, মানে ও কিন্তু ও চাইলে ওই স্টেপগুলো নাও করতে পারত, ও দাঁড়ালেই ওটা হিট। কিন্তু যেহেতু ওখানে আমি কোরিওগ্রাফি করছি, আমার ওখানে একটু ডান্সিংয়ের দরকার ছিল, সেখানে কিন্তু দেব ডান্স করেছে, মানে ও কিন্তু ওখানে না করলেও পারতো, ও দাঁড়াতো এমনি অ্যাটিটিউড দেখাতো, মানে এমনি এমনি হাত এখানে এখানে করলেই হয়ে যেত, বাট ও কিন্তু ডান্স করেছে শিখে, সেটা আমার কাছে অনেক, আর খুব কম টাইমে করেছে, সেটা অনেক প্লাস পয়েন্ট। আর্টিস্টরা বেসিক্যালি করেই না, যেমন কোয়েলও তাই, খুব তাড়াতাড়ি করেছে, খুব কম টাইমে পুরোটা করেছে। মানে মনি রয়কে এরকম, মনি রয় যখন এসেছিল, মানে আমি করেছি কোরিওগ্রাফি, অনেকে করাতেই পারছিল না, মানে কথা শুনছিল না বা কিছু, অনেকে ভাবে ভয়, যেহেতু আমাকে আগে থেকে চিনতো, আমি কিন্তু ওই 10 মিনিটে ওই 2টো কোরিওগ্রাফি পুরোটাই করিয়েছি, মানে এটা করাতে পারবে না অন্য কোরিওগ্রাফার যদি কলকাতার হতো, কথা বলতে গিয়ে 1 ঘন্টা না 1 দিন লাগতো, চ্যানেলও জানে সেটা, 1 দিন লাগতো, সেখানে আমি কথা বলে নেই থোড়া সা ম্যাম কান্না পড়েগা, কারণ ওরা মুম্বাইয়ের আর্টিস্ট, এসে হট করে নাচবে না, ওরা শুধু অ্যাজ আ জাজ হিসাবে এসেছিল। তো প্রমোশনাল ভিডিও থেকে আরম্ভ করে সব কিন্তু আমি করিয়েছি বলে বলে, মানে বলতে হয় এরকম বলার একটা প্রেজেন্টেশন। ডান্স বাংলা জুনিয়র, ডান্স জুনিয়র কোন ইয়ারে ছিল? এই তো সিজন 3 লাস্ট, 4 তো হয়নি, আচ্ছা লাস্ট ইয়ার, মানে সিজন 3 যেটা লাস্ট, ওটা আমারই করা। তুমি যখন কেমন লোকের সাথে কাজ করেছো, আমি এটা র্যাপিড ফায়ারের মধ্যে যাচ্ছি, অ্যাজ এ ফ্যান যাচ্ছি, এটা আমি পারছি না নিয়ে আটকাতে, সরি জাজ করবে না অডিয়েন্সরা। তো আমি যেসব তুমি কাজ করেছো, আমি শুধু জিজ্ঞেস করবো, তুমি তোমাদের এক্সপিরিয়েন্সটা বলবে, যতটা তুমি ছোটো লম্বা যা খুশি বলতে পারো, আমি শুনতে চাই আমি অ্যাজ ফ্যান হিসাবে। আচ্ছা, সালমান খান কেমন ছিল? খুব ভালো, ও তো ক্রাশ, মানে আমার অ্যাজ এ মানে ও সালমান খান যখন দাবাং ট্যুর, দাবাং ট্যুর হয়েছিল কলকাতায়, মানে ইন্ডিয়ায় ফার্স্ট টাইম দাবাং ট্যুর হয়, সেটা আমাদেরই করা, মানে আমি পুরোটাই ম্যানেজ করেছি, মানে আমার বন্ধুরা পুরো মানে প্রডিউস করেছিল, মানে যেটা হয় হোয়াটস ইন দ্য নেম অ্যান্ড অল, রাজদীপ মজুমদার, তারপরে আনসুমান, ওরা, বাট পুরো ম্যানেজমেন্টটা আমার করা, পুরো আর্টিস্ট হ্যান্ডেল থেকে আরম্ভ করে সব। তো সালমানের খাওয়া দাওয়া, কি খাবে না খাবে, সব আমি হ্যান্ডেল করতাম। সুইট। তো কেমন এক্সপিরিয়েন্স ছিল? খুব ভালো, মানে ওকে দেখে আর কিছু কথা বলার থাকে না, শান্ত হয়ে থাকাটাই বেটার, আর কারো সাহসও নেই, ঠিক আছে, দেখে পুরো সেট শান্ত হয়ে যায়। আর তোমার ঋত্বিক ওকে, রীতির সঙ্গে কাজ করেছো? হ্যাঁ, জয় শিবশঙ্কর, মানে আমি আছি, একটু যদি বলো। ওর মতো হয় না আর্টিস্ট, মানে ওরকম, ও যা দেখতে পুরো বলিউডে কেন অনেক জায়গায় কেউ নেই, আর যা অ্যাটিটিউড আর যা ডান্স করে, ওরকে কিছু বলারই নেই, বেস্ট আমার মনে হয়। মানে সালমান আর ঋত্বিক বলতে পারো আমার ফেভারিট, মানে ওকে দেখলে যে কেউ শান্ত হয়ে যাবে, কিছু বলার নেই, পারফেক্ট, খুব সাপোর্টিভ, কথাই বলে না, খুব কম আমার সঙ্গে কথা যেহেতু বলেছে, যেহেতু আমি শেখাতাম বা আমি ডান্স একদম ফ্রন্টে করছিলাম, তো তুই করে বলতো, আমাকে সেলফিও দিয়েছে, তো
সেই ওইটুকুনি, এই ছ্যাবলামও একদমই না, জিরো। ও যেমন কার্তিক আরিয়ান হাসাহাসি করতো, বাট ও একদমই কম। কার্তিক আরিয়ানের সঙ্গে কাজের হ্যাঁ, ধীমে এক্সপিরিয়েন্স ধীমে কেমন অনেক গান খুবই ভালো। মানে ও হচ্ছে আলাদা জোন, ও বরুণ ধামান এগুলো হচ্ছে একদিকে, আর ঋত্বিক, সালমান ওরা হচ্ছে আলাদা। কার্তিক আরিয়ানের সঙ্গে কি কাজ করেছিলেন? অনেক গান, ধীমে ধীমে থেকে তো স্টার্ট, তার আগে অনেক, মানে এমন কোনো আর্টিস্ট আমি করিনি। ধীমে ধীমের পর ওই গানটা আক্কি হোসে গলি মারে কিছু একটা গান ছিল ওখানে, মনে হয় হ্যাঁ। হ্যাঁ অনেকগুলো গান কার্তিকের আর সঙ্গে। বরুণ ধাওয়ানের সঙ্গে অনেক, মানে কার সঙ্গে, ওর বেশিরভাগ গানগুলোই, যেমন মেতেরা হিরো, মেতেরা হিরোর পরে আরেকটা সং ছিল, নাম ভুলে গেছি, ফটো আছে ওর সঙ্গে। তারপর আলিয়া, সবার সঙ্গে করা, রণবীর সিং আলিয়া কেমন? ক্লোজ আপের অ্যাড করেছিল, ও তো ভালো, শান্ত, এটা শান্ত। আর রণবীর? রণবীর সিং ব্যাস পাগল, ওর একটা কথা আমি পাগল ছাড়া কিছু বল, মানে ওই এক্সাইটমেন্ট, ওই লেভেলের এনার্জি কারোর হতেই পারে না, এটা ন্যাচারাল। যে টিভিতে দেখে মনে হয় না, ও মানে অরিজিনালি ওরকমই, মানে লাফালাফি, মানে একটা বাচ্চাকে ধরে রাখলে যেরকম হয় ওরকম, আচ্ছা, খুবই এনার্জেটিক। এবার আমার সব থেকে প্রিয় যিনি, ঠিক আছে, শাহরুখ খানের সঙ্গে তুমি কাজ করেছো ডঙ্কিতে, অবশ্যই। তো কেমন এক্সপিরিয়েন্স? আমার ফার্স্ট কাজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, কোথায় ছিলে? মানে আমি গানটা তখন নতুন বাচ্চা, ওই যে আচ্ছা। ইন্ডিয়া বালে, আরে, তারপরে আরো অনেকগুলো গান আছে। আমরা টিকিট কেটে ম্যামকে দেখেছি বহু জায়গায়, ঠিক আছে, তো জানি না। উনি ভালো, খুবই ভালো। তারপর ওই গান আমার ফটো আছে ওর সঙ্গে। ডাঙ্কি যে গানটা ছিল জানো, হ্যাঁ, ডাঙ্কি লুটফুট না, গান। লুটফুট গায়ে আমি প্রমোশন করেছিলাম। আচ্ছা, বোধহয়, ওই গানটা হ্যারি মিট সেজলের হ্যাঁ, একটা গান, কোনটা ছিল বলো? ওই আনুষ্কা শর্মার আরে সঙ্গে বিচ একটা, বিচ, না বাটারফ্লাই বান কে, যেটা অতটা হিট হয়নি হ্যাঁ। গানটা, বস্কো স্যারেরই। বস্কো স্যারের যে কোনো গানে আমি আছি, রেমো বস্কো, তো ওখানে ছিল। আর খুবই ভালো, ও যাকে কেমন তাকে হাক করে নেবে, যাকে তাকে কিস করবে, মানে এটা ওর নেচারটাই ওরকম, ডাউন টু আর্থ প্রচণ্ড, মানে ও ভাবে না কে সামনে এসে আর এটা করবেই সেটে এসে, ওই সিগনেচারটা করেই, যেহেতু সবাই খুব ডিমান্ড করে, ভাই কান্না পারে গায়ে, শাহ ভাই বলে সবাই মুম্বাই ওকে। আমার জীবনের স্বপ্ন কোনোদিন কাজ করা। আরে দেখা গেলেই যাক। কাজ করতে পারবে, ঠিক ইচ্ছা থাকলেই হবে। আই হোপ সো, দেখা যাক কতদূর কি হয়। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস হচ্ছে, কলকাতার আরও জেলাস ফিল করার কারণ আছে, যেটা আমাদের এন্টারটেনমেন্ট প্রিমিয়ার লিগ হয়, মানে এটা অল ইন্ডিয়ায় একটাই হয়, ওখানে কেউ চান্স পায় না যতক্ষণ না তোমার পুরো 10 বছরের কেরিয়ার ভালো থাকবে, নিজের নামে কোম্পানি থাকবে, প্লাস হচ্ছে তোমার জিএসটি আইটি যেই ফাইল থাকে, এক্সপিরিয়েন্স, তো তারা পায়। তো পুরো কলকাতায় আমি সিলেক্ট হয়েছিলাম, ফার্স্ট টাইম কলকাতা টাইগার্স থেকে খেলেছি, ঠিক আছে, এবার খেলেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স, আর তারপরে আমি চান্স পাই এইসিএলে তো এইসিএলে আমরা জিতি, যেখান থেকে আমি পাঞ্জাব থেকে খেলি, পাঞ্জাব কিংস, তো ওখানে আমরা উইন করি, মানে এটা অনেক বড় ব্যাপার, এইসিএল খেলা পুরো কলকাতা থেকে একা আমি খেলেছি। এটা নিয়ে আরও কেউ বলছি তুমকো তো অল ইন্ডিয়া জানগে, এরকম কলকাতা থেকে বলে এরকম, আচ্ছা আচ্ছি বাত না, ওরা প্রাউড ফিল করা উচিত, বাস করবেন না, দে আর জেলাস পিপল, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, কি আর করা যাবে, তুমি তোমার মতো কাজ করে শেখেনো। তোমার কি ড্রিম? আমি এটা, সবাই তো আমার মানে গেস্টকে কোশ্চেন করে। হাউ সুইট, প্রথমবার কি আমাকে জিজ্ঞেস করলো এটা, আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ। প্রথমবার কি ওটা আমাকে জিজ্ঞেস করলো, আর মাকে খুশি হবে। যাই হোক, না ড্রিম তো অবশ্যই, আমি নিজে পরিচালক, তো সিনেমায় আসতে চাই অবশ্যই, নিজে পরিচালনা, বাংলায় দেবদার সঙ্গে কাজ করতে চাই, নিঃসন্দেহে দেবদা জিদ্দা, বা শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাই, নিঃসন্দেহে চাই, জীবনের স্বপ্ন। হ্যাঁ, জিদ্দাও, ঠিক আছে, জিদ্দাকে তো ধরে নাও ছোটোবেলা থেকে বড় হয়েছি, শাহরুখ খান তো স্বপ্নই ছোটোবেলায় থেকেই, তো অনেক গল্প লেখা আছে, কোনোদিন যদি আমি এদের কাছে পৌঁছতে পারি, অবশ্যই নিজের কাজটাকে যদি সেই লেভেলে নিয়ে যেতে পারি, যেখানে এনারা আমাকে সম্মান করবে, তাহলে তো মানে ভালো, অবশ্যই ভালো, অবশ্যই পারবে। তো থ্যাংক ইউ। প্রথম কি আমাকে এপিসোডে অন ক্যামেরা ইউজ করেছে, আই ফিল ইমোশনাল, প্লিজ ডোন্ট জাজ মি, ওকে? তো না, তোমাকে থ্যাংক ইউ, মানে তুমি যেটা করে এসেছো, মানে এটা আমার কাছে খুব ইন্সপায়ারিং, আমার মনে হচ্ছে আমি ঠিক পথেই আছি, কারণ আমিও সব যে প্রচুর পলিটিক্সের মধ্যে পড়েছি আমি বলবো না, কারণ পলিটিক্সগুলো এত দেখে ফেলেছি আমি আশেপাশে হতে আমি আর জড়ানো পছন্দ করিনি, তাই আমরা আমাদের মতো টিম মিলে কাজ করছি, আমরা আমাদের এখানে একটা ওয়েব সিরিজ করেছি, একটা হরর ওয়েব সিরিজ, ঠিক আছে, আমি যদি হরর বলি না, ওটা আমার লেখা, কেন বলি না সেটা পড়ে শেষ করতে পারলে লোকে বুঝবে, তো একটা হরর ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও করেছি অনেক, ঠিক আছে, শর্ট ফিল্মও করেছি, রিসেন্টলি আমরা একটা কাজ করলাম, আচ্ছা, সেখানে মিউজিক ভিডিও না, ওটা শর্ট ফিল্ম, আচ্ছা, তো ওটাই সুস্মিতা কাজ করেছে, সুস্মিতা চেঙ্গিজে জেনেছিলেন, সুস্মিতা
ঠিকই। বোধহয়। আচ্ছা ওই আর্টিস্ট হ্যাঁ, বুঝতে পেরেছি actor। দেবের সঙ্গে কি ছিল? না 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 ইয়ে জিদ্দার জিদ্দার সঙ্গে সঙ্গে চেঙ্গিস ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। আর তার সঙ্গে একটা বুঝতে পেরেছি। সারপ্রাইজিং ইয়ে ছিল যে কি বলে মুনমুন সেন, আচ্ছা উনি তো হ্যাঁ। কাজ করেন না, বাইরে কোথাও না। কাজ করেন না। তো মুনমুনদির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার, তো একটা বিশাল বড় তো ব্যাপার। তো ভালোর দিকেই যাচ্ছ হ্যাঁ, তো। তো এই যে তুমি সুজিত সেনের কথা বলছিলে, হ্যাঁ। তো সুজিত সেন নিয়ে হ্যাঁ আমরা কথা বলি ওনার সঙ্গে। তো আমার একটা খুব বড় পাওনা যে ওনাকে দিয়ে আমি পাশে বসিয়ে হুম, শুটের মাঝখানে কথা হচ্ছে, ওটা আমি ডিরেক্ট করিনি, আমি কি হুম। ডিরেক্টর ছিলাম, আচ্ছা ডিরেক্টর আমার একটা বন্ধু ছিল। হুম, আর প্রথম এরিতে কাজ করছিলাম তখন সাবিত্রী চ্যাটার্জিকে ডিরেক্ট করছিলাম, ঠিক আছে। মানে আচ্ছা। এটা আমি বারবার মানে বলতে বাধ্য হয়ে যাই। প্রথম কাজ হচ্ছে, তো উনি কাজ করেছিলেন প্রথম, তো আমি প্রথম এডি হিসেবে কাজ করেছি। তারপর ওনাকে বললাম, তো উনি শর্ট দিলেন, আমি শর্টটা বোঝালাম। তো আন্টি বয়স হয়ে গেছে, এটা বাচ্চার মতো এখন, ঠিক আছে। হুম, তারপরে একটা টক শো ছিল, ওটা আমি প্রপারলি ডিরেক্ট করি, হুম। সাবিত্রী আন্টি ছিল মানে। আর আমার বন্ধু যে ডিরেক্টর, সে হোস্ট করছিল। তো সাবিত্রী চ্যাটার্জিকে বলতে পারি ডিরেক্ট করেছি, অফিসিয়ালি না হলে বলতে পারি ডিরেক্ট করেছি। আমার কাছে এটা একটা বিশাল বড় ব্যাপার, কারণ অনেক বড় ব্যাপার। ওনার এই মোমেন্টে আমার বাংলার ওনার থেকে বড় হুম। লেজেন্ডারি অ্যাক্টর কেউ আছে? না মাধুরী মুখোপাধ্যায় আছেন, হুম। সমবয়সী, আর তো কেউ নেই, সবাই চলে গেছেন। তো ওটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। হ্যাঁ আর অনেক আমি বড় ব্যাপার। ওটা আমার মনে আছে, মানে এটা আমি একদিন ক্যামেরাও বলেছিলাম, ওর ক্যামেরা বলি যে কলকাতায় তো অনেকে ট্যান্টাম দেখায়, অনেক হুম। অনেক কিছু বলে, বা অনেকে বাইরেও অনেকে বলতে হুম। পারে। তো আমার না সবসময় এটা মনে হয়, যদি তুই যদি সাবিত্রী চ্যাটার্জিকে শ্যুট দিতে পারিস, হুম, আর উনি যদি তোর সঙ্গে এত ভদ্র বিহেভ করতে পারে, হুম, তো অ্যাজ এ ডিরেক্টর তুই কাজ করতে পারবি, এবং এই রেসপেক্টটা তুই রিজার্ভ করিস, হুম। ডিসরেসপেক্ট না, ঠিক আছে। কারণ উনি একটা অন্য হ্যাঁ লেভেলের। লেজেন্ড, ওনাদের সঙ্গে কোনো ওনার বাড়িতে compare হয় যখন যাই, মানে এত ভালোবাসেন আমাকে বা আমার বন্ধু পিঙ্কি দিয়ে এসেছিলেন কদিন না। এখানে, আচ্ছা। পিঙ্কি দিয়েও খুব ভালোবাসেন, খুব ভালো, প্রচণ্ড ভালো একটা মানুষ, ঠিক আছে। হুম, তো এই আর কি। অনেক ভালো। তো আমার মনে হয় পারবে। thank আর you। এজের তো কোনো ব্যাপারই না, না, ডিরেকশনে তো এই যে- ডিরেকশনের কোনো চাপই এই নেই, যে কোনো চাপই নেই। তো, ওরকমই প্রফেশনে যাওয়া হ্যাঁ, উচিত। আমিও চেষ্টা করছি শেখার হ্যাঁ, যতটা আর নিজেদের লোক টিম নিয়ে কাজ করা অনেক বেটার। অনেক কষ্টে আমরা টিম দাঁড় হ্যাঁ, করিয়েছি, ঠিক আছে। তো হ্যাঁ। ওই টিমটাই কাজ করে, আমরা হুম, বাইরে কাউকে হুম। হায়ার করার চেষ্টা করি না, কারণ প্রচুর সমস্যা হয়। ওই টিমটা বানাতে গিয়ে প্রচুর লোক ছাড়তে হয়েছে। হ্যাঁ ঠিক একদম আছে। নিজের প্রোডাকশন নিজের কাজ করা বেটার। ওই অন্যর কাছে গিয়ে বলো এই করো, এই আর এমন এখন- একটা জিনিস বানাও যেটা লোক যাবে আর নিজে আসবে। এই সেম জিনিসটা রাজের সঙ্গে কথা হচ্ছিল আমার, হুম, যে রাজ যখন জার্নি শুরু করে, না আমরা তো সব একই বয়সী, তুমি আমি রাজ ধরুন একই বয়সী, সব কাজ শুরু করেছি তখন। তো রাজ যখন ইউটিউবটা প্রথম শুরু করেছে, হুম, তখন অবধি ইউটিউবে লোকে দেখবে এটা নয় ব্যাপার ছিল না, এখন লোকে ইউটিউব দেখে। হ্যাঁ, তো এখন আমাদের কাছে খুব ইজি, আর হ্যাঁ, এই তুমি ভাবতে পারছো যেটা ইন্টারন্যাশনাল ভিডিও বানাবো, হুম, 15 বছর আগে লোকে ভাবতে পারতো না, কারণ একটা স্ট্যাম্প লাগতো, অনেক ডিস্ট্রিবিউশন ছিল। এখন কি আমি বলতে পারি, চলো একটা সিনেমা কাজ করি আমরা একসঙ্গে, একটা প্রডিউসার খুঁজে আনি, হুম। একসঙ্গে কাজ করি, লোকে দেখবে দেখবে, বাট এখন কম্পিটিশন অনেক অনেক বেশি। বেশি আগের থেকে। আমি এটা বলতে চাইছিলাম। এখন তো ঘরে ঘরে সবাই ইউটিউবার, সবাই মানে বেশি ভালো করলে আবার লোক দেখবে না, দেখবে একটু না। খারাপ করতে হয়, ভুলভাল। এই যে আমাকে তুমি বলছিলে আমি প্রমোশন করি না আমার চ্যানেলের, বা আমি কিচ্ছু করি না, কারণ হচ্ছে আমি যে বেশি ভালো করলে লোকে দেখে না। এটা আমার আমার ভুক্তভোগী। মানে ফেসবুকে এত ফলোয়ার্স হওয়ার পরেও যখন আমি কোনো পোস্ট করি, তারা কিন্তু সবাই দেখছে, হ্যাঁ। লাইক কিছুতেই করবে না। আরে আমি এইটা অ্যাজ এ ডিরেক্টর হিসেবে এত ফার্স্ট্রেটিং লাগতো আগে, আমাকে একটা বন্ধু বলতো, আমি দেখতাম, আমি হ্যাঁ। বলতাম যে ভাই আমরা এত খাটছি, মানে লোকে এখানে মিউজিক ভিডিও বানায়, হ্যাঁ। গঙ্গার ধারে একটা ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, এইদিকে একটা শট, ওইদিকে একটা শট, ওই ওই শট একই। ডান। Sunrise, আমরা একটা sunset। মিউজিক ভিডিও বানানোর জন্য 3 থেকে 4 দিন নিচ্ছি, একটাতে রিহার্সাল করাচ্ছি, ঠিক আছে। আমরা সেখানে অনেক খরচা করছি, অত কিছু করছি, আমাদের ভিউজ কম, কম। কেউ কমেন্ট করে কেন? আমার একটা বন্ধু বলছিলাম, মনে হয়েছে ভাই ভুলভাল করতে হবে। ভুল কথা না, এইটা তো পারবো না করতে, ঠিক আছে। ওইটাই, ওই জন্য আমি করি না তো কিছু। ঠিক আছে, যা আমার প্রোফাইলকে আমাকে মেনটেন করতে হবে, লোকের কি ভালো লাগছে করে দিলাম দিয়ে হবে না। যেমন এক্সায়ারে কিন্তু ভিডিওটা যথেষ্ট ভালো, তুমি দেখো ওটা অনেক কম টাইমের মধ্যে করা। এক্সায়ারে এই যে বাচ্চাগুলো, ওটা আমার দিদির ছেলেটা রায়ান, কিউট, কি সুন্দর ছিল। হ্যাঁ রায়ান আর তামান্না, সব পুরো কাস্টিংই আমার করা। আমি আমি আসলাম প্রশ্ন, এক্সাইটেড হাইট জিনিস আছে। আর যদি আজকে না বলি তাহলে রাজ আমাকে মেরে ফেলবে, বলবে তুমি ওখানে গিয়ে এক্সায়ারকে নিয়ে কিছু বলো। না না, এক্সাইনি যে জিনিসটা হয়েছে, এক্সে যখন শ্যুট হয়, তো ওনাদের যারা কাজ করছিলেন বিটিএস ভিডিও চলে এসছে, ওটা দেখো। ও অবশ্যই, তো ট্যান্টুলা যিনি কাজ করছিলেন, ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল অন্য একটা কাজের জন্য, ঠিক আছে। আমি জিজ্ঞেস করেছি যে কি করছো, একটা কাজই কথা, আমি ফোন করতে পারি? হ্যাঁ, কাকে? নামটা নিচ্ছি না, আচ্ছা, ট্যান্টুলা ওখানে ছিলেন আচ্ছা, না, ঠিক আছে। sorry। তো উনি ছিলেন, তো এবার খুব ভালো, আমার সঙ্গে ভালো সম্পর্ক, খুব ভালো। তো ওখানে বলছে, আর আমি তো মিউজিক ভিডিও শ্যুট করছি, একটা আছি, তো রাজের একটা মিউজিক শ্যুট হচ্ছে, এটা হচ্ছে সেপ্টেম্বরের শুরু কথা, অগস্টের শুরু কথা বলতে মোস্ট প্রবাবলি, অগস্টের মাঝে শুরুর দিকে হবে মোস্ট প্রবাবলি, কি মাঝামাঝি হোয়াট এভার, ঠিক আছে। একটা রাজের শ্যুট হচ্ছে, 1.5 মাস পর
আমার কাছে ফোন আসলো যে রাজের একটা গান রিলিজ করছে, তো তুমি কি এটা প্রমোশন করবে? বাহ, তার 1.5 মাস পর, এক্স্যাক্টলি 1.5 মাস পরে কোরিওগ্রাফি আসছে, সে তার শেয়ার করছে। মানে আমি এই গানটার সঙ্গে আমাদের চ্যানেলটা খুব ভালোভাবে জড়িয়ে। আচ্ছা, মানে তোমরা ডে 1 থেকে আছো, রাইট? আরে কোনো না কোনোভাবে আছি, মানে অ্যাক্সিডেন্টালি আছি, প্রতিবারই অ্যাক্সিডেন্টালি আছি, ঠিক আছে? তোমাকে যখন ডেকেছিলাম আমি জানতাম, খুব অনেস্টলি বলছি, আমি তোমার প্রোফাইলটা দেখেছিলাম, কারণ আমার খুব খারাপ লেগেছিল যে ভাই এই এত কাজ করছে, ইনস্টাগ্রাম প্রোফাইল এত কম কেন, লোকে জানে না কেন, যেটা স্টক অ্যাবাউট। আমি এই 3 দিন আগে যখন তোমাকে নিয়ে আমি আসার আগে রিসার্চ করি কী করছে না করছে, আমি দেখলাম এক শহর, এটা কী হলো ব্যাপারটা হঠাৎ করে, ঠিক হলো? আর তুমি স্টোরিজ দিয়েছিলে আমাদের মোস্ট প্রবাবলি, আর এক শহর আমি তো প্রমোশন করলাম একটু আগে, আরে বাহ হেভি ব্যাপার। এক শহরে আমি আর রাজ সব থেকে বেশি খেটেছি, ও রাজ নিজেও জানে। এবার খাটা মানে হচ্ছে, ও যখন আমাকে অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর থ্রুতে আমাকে রাজ বলে ফার্স্ট টাইম, আর আমি আর রাজের বন্ধুত্বটা এরকম, ও ফোন করে, আমার এটা খুব প্রবলেম, কেউ ফোন করে আমি ফোন ধরি না, এটা মানে রাজ খুব ভালো, ঠিক আছে? আমরা খুব ভুক্তভোগী যাচ্ছি, রাজ হচ্ছে খুব ভালো জানে। আমরা যদি কাজ করি, যদি কোনোদিন একসঙ্গে, এবার হবে না, এটা রাজ জানে, রাখতে হবে না এটা জানে রাজ, যে যেহেতু যতক্ষণ আমি কাউকে চিনি ততক্ষণ আমি ফোন রিসিভ করি না। সত্যি আমি আই ওয়াজ নট ওয়েল, সবাই জানে, জ্বর আর খুব স্টমাক প্রবলেম। না ওটাতে যাচ্ছি না আমি, এটা আমার এবার রাজ এটা খুব ভালো বলতে পারবে, ও খুব ভালো, এমনকি রাজ আর চয়ন যে ট্যালেন্টওয়ালা, ওরা এমন হয়েছে মিটিংয়ে বসেছিল আমি আসিনি, ঠিক আছে? এটা বললে হয়তো আমাকে ও অনেক কিছু বলবে, বাট আমি তখন রাজকে ওরকমভাবে চিনি না, মানে রাজ জানি রাজ কে গান করে খুব ভালো। আর তখন আমার সত্যিকারের বহুরূপী নিয়ে খুব বিজি, মানে আমাদের বহুরূপী নিয়ে আমাকে যেতে হচ্ছে ম্যাগিদের বাড়িতে, আমরা ম্যাগির বাড়িতে বসে বসে আমাকে রিহার্সেল করাচ্ছে, তু দেখ তো তেরে উপর পানি গির রা এ কর রা, ম্যাগি এই ফিলটাই আসে না। তো ওখানে টিম ছিল, রিহার্সেল হচ্ছে, সেখানে ওদের ফোন আসছিল, তো আমি বলছি রুকো মে করুঙ্গি, ঠিক আছে কি ডিস্টার্ব করছে, ঠিক আছে। তো রাজ তখন মেসেজ করেছে যে তোমার করার হয় করো, না তুমি না করে দাও। তারপর আমি এবার আমার বন্ধু মেসেজ করে দুবাই থেকে ফোন করেছে, তুই কি করছিস, এটা সত্যি ঘটনা, তুই কি করছিস? রাজ বারবার বলছে, মানে এরকম মেসেজ করে, তুই অ্যাটলিস্ট রিপ্লাই কর। ওরা তখন রাজকে ফোন করলাম, তারপর থেকে কথা স্টার্ট হয়েছে, কথা বলাই কন্টিনিউ। রাজকে বোঝালাম সত্যি এই ঘটনা, ও বিশ্বাস করেছে, আমি প্রুফ দিয়েছি, দেখ এই ব্যাপার এই হয়েছে দেখো। তো আমাদের টিমেরও যে ভুক্তভোগী, আমি আর কিছু বলবো না, লোকজন গালা লাগবে, তারাও যে খুব বিরক্ত হয়ে গেছিল লাস্ট অব্দি। দেন এটা শুধু আমাদের টিমে আছে যারা হয়েছে ডোন্ট থিঙ্ক এনিথিং, এটা ম্যাডাম ওরকমই, ঠিক আছে? যত এবার যে চিনে গেলাম, এবার আমার কোনো মানে চিন্তাই নেই। তারপর থেকে যে রাজ আর আমি গানটা নিয়ে কেটেছি অনেক, মানে আমি আর রাজ যে লেভেলের ভাবছিলাম, মানে ওইটা অনেক বেশি, মানে আমি চয়ন খেটেছি, বাট প্রোডাকশনের জন্য অত কি খাটবে, বাট ক্রিয়েটিভিটি নিয়ে। তারপরে অরূপকে আমি ডাকলাম, অরূপকে আমি ডাকি, খুব মিষ্টি একটা ভিডিও, খুব মিষ্টি, অরূপকে ডাকি। রাজ কিন্তু এই নিয়ে খুব মানে খুবই ট্যালেন্টেড, মানে ও ভিডিওটা ভেবেছিল ফার্স্ট যে এরকম করা যায়, স্টোরিটা বলেছিল আমাদের পডকাস্টে, এরকম করতে হবে, ছোট থেকে বড় হবে, পুরোটা বলেনি আই থিঙ্ক, ছোট থেকে বড় রিলিজ করেনি। আচ্ছা, ছোট, তারপরে মাঝারি, তারপরে তখন আমাকে বললো এটা বলেছিল, হ্যাঁ এরকম পাচ্ছি না কাউকে ফার্স্ট, মানে এরকম কাকে পাবো এই সেই। আমি দাঁড়াও, আমাকে টাইম না, সব করে দেবো। তো আমি ওকে সব করে দিই, মানে কাস্টিং মানে আমার 10 মিনিট লেগেছে আই থিঙ্ক সো। 10 মিনিটে ওকে যা যা ফটোস পাঠিয়েছি সবাই সিলেক্ট, কারণ আমি এটা করি, আমি কাস্টিংও করি, আমি আর্টিস্ট ম্যানেজমেন্টও করি। তো 10 মিনিটের মধ্যে বাচ্চারা সিলেক্ট, বয়স্করা শুধু চয়ন আই থিঙ্ক যে লোকটা ছিল ওকে সিলেক্ট করেছে, বাকি পুরো কাস্টিংটা আমার করা। বাহ, কাস্টিং ডিরেক্টরের নামটা আমার ওখানে দেওয়া উচিত ছিল, যা উচিত। তো রাজ দিনভর খেটেছি, রাজ এটা একদম ঠিক না, তোমার উচিত ছিল কাস্টিং ডিরেক্টর দেওয়া। কাস্টিং খুব খারাপ করেছে, এটা কমপ্লেন। আমি যতটা ও বলে ফেলেছে, রাজ কিন্তু জানো তো ক্যামেরা পর্যন্ত রাজ করছিল অনেক জায়গায়, এটা রাজ বলেনি, এটা বলেনি। রাজ তো খুব কম কথা বলছিল এখানে এসে, ওকে আমাকে বসাতে হতো রাজ এসে, তো মানে রাজ যতটা, মানে রাজ খুব মাপা কথা বলে, হয়তো আমি জানি না, পার্সোনালি হয়তো মেবি কম কথা বলে। রাজ আমার লাস্টে বললো সব, আমি বললাম আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, এত কথা আমি বলি না, মানে এটা যেমন গিভ অ্যান্ড টেক চলছে আড্ডা। এবার রাজ এরা শান্ত হয়ে কথা বলছিল, আমিও খুব শান্ত কথা বলি, খুব বেশি এক্সাইটেড না বলে। এবার রাজ একটু পরে বলে, আর আমি তো খুব কম কথা বলছি, আর রাজ খুব, যেমন তুমি একটা জিজ্ঞেস করলে, তো রাজ আমাদের সবাই কিছু প্রশংসা করেছিল ওখানে, যেটা তার আগে করেনি, ঠিক আছে? আমাকে ভালো লেগেছে আমাদের টিমে। রাজ যখন শেষ হয়ে গেল, আমি তখন জিজ্ঞেস করলাম শেষ হয়ে যাবার, আর আমি চাই বেশি কথা বলিনি তো? রাজ বলে, ভাই সরি, আমার জন্য তো বেশি কথা বলতে না, সেটা না, মানে আমি কনফিউজ, মানে আমি তোমাকে খেয়ে নি তো কোনোভাবে,
আসলে না সেটা হয়নি, আমরা ও কথা বলেছি, একটু কমই কথা বলে, খুব গুছিয়ে কথা এবার বলে। এরকমই হয়েছে ওর লাইভ যখন এক্সায়ারের হ্যাঁ। যেদিনকে ফার্স্ট গানটা আসে এবার লাইভে নিয়েছে আমি দেখছি ও মানে মেসেজগুলো আসছে আচ্ছা রিয়া ঠিক আছে, হ্যাঁ ওয়েলকাম, পুজো কেমন চলে, ব্যাস। এবার আমি ওখানে কথা বলি, এই তোমার ফ্যানরা ওখানে জিজ্ঞাসা করছে এটা বলো, আমাকে বলছে বলো রশ্মি, মানে আমি বলে যাচ্ছি এক্সায়ার নিয়ে, যে আর্টিস্ট সে ঠিক। আমি বলি এটা কি, আরো একজন কেন, তামান্নাকে তারপরে আমরা নিলাম, অ্যাড করলাম, মানে বাচ্চা মেয়েটাকে। তো যেহেতু রায়ান শুটিং এ ছিল, ও একটা সিরিয়াল করে সোহাগ চাঁদ, তো ও আসতে পারেনি। বাট ওই রাজ একটু শান্ত, মানে যেখানে দরকার ও লিসেনার গুড, মানে খুব ভালো শোনে, মানে এরকম আমার এরকম টাইপের লোকজন ঠিক আছে, মানে যারা শোনে। না আমি শুনতে ভালোবাসি, বলতে কম ঠিক আছে, এখানে তোমাকে বলতেই মিক্স হবে, করে গেলে হ্যাঁ এখানে এটা তোমাকে চ্যালেঞ্জ, বলতেই হবে। এটা চ্যালেঞ্জ কিছু এটা করার না নেই। বললে তো লোক খুব চাপ, মানে খুবই ভাবে কি চাপ। শুনবো, হ্যাঁ এটা তো দরকার। যাই হোক, এক্সারে আমাদের টাইম শেষ হয়ে দিকে আসছে, হ্যাঁ তো আজকে খুব সুন্দর আড্ডা দিলাম। হুম, আমরা প্রে করবো কোনো একদিন হ্যাঁ আমরা আপনাদের স্বপ্নটা, যেটা দেবদাকে নিয়ে কাজ করার ইচ্ছা, একদম একটা সিনেমা দেবদাকে নিয়ে আমি পরিচালনা করবো, ম্যাম তাড়াতাড়ি কোরিওগ্রাফি করো। করবেন। তাড়াতাড়ি করার মতো চোর কাটায় টাকা আছে কিনা জানি না, বা কোনো প্রডিউসার দেবে কিনা জানি না, টিমের সাথে কথা বলতে হবে, হ্যাঁ এই বাড়ি ঘরে বিক্রি করে প্রডিউসার তো আমরা পেয়ে যাবো, তুমি ঠিক করে direction একদম ঠিক আছে, লিখতে তাহলে হবে। এটাই ডান। আজকে প্রথমবার আমরা দেবদার সঙ্গে সিনেমা করছি এবং কোরিওগ্রাফার পেয়ে গেছি, ঠিক আছে, এক টেস্ট আমরা দেখে নেবো কী করা যায়, বাকি তো আমাদের হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো সেই আশা নিয়ে আমরা আজকে পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। তো তোমাকে বলবো, তুমি যদি কোনো নতুন কোনো মেসেজ দিতে চাও, বা কোনো স্ট্রাগলার যারা যে স্বপ্ন দেখছে তোমার মতো, বলতে যাও, তুমি দর্শককে বলতে পারো। আমি তো একটাই কথা বলবো যে এজ তো কোনো ম্যাটারই করে না, আর স্বপ্নের কোনো শেষ নেই। সেটা ডে ওয়ান যখন, মানে যেদিন থেকে ইচ্ছা সেদিন থেকে শুরু হতে পারে। মানে আজকে তুমি মানে উঠেও ভাবতে পারো আমি নতুন কিছু করব, বাট ওই মানে অ্যাম্বিশনটা থাকা উচিত। অ্যাম্বিশন না থাকলে আমার মনে হয় কিছু করে লাভ নেই, সেটাই আমি বলবো। আর স্ট্রাগল কোনো ব্যাপার নেই, স্ট্রাগলের পরই ভালো কিছু আসে, আর সবাই এক একজন স্ট্রাগলার, আর যারা বেশি স্ট্রাগল করে তারা ভালো কাজ করে, ব্যাস। এই আর স্ট্রাগল কিছু থেকে বলতে মনে চাই না। পড়লো, আশা করি শাহরুখ খানের সঙ্গে কাজটা আমি নিঃসন্দেহে করতে পারবো। তাড়াতাড়ি করবে, বেস্ট অফ আজ লাক। প্রথমবার আমি নিজেকে নিয়ে কথা বলতে পারছি, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ, এই বিষয়টা মনে থাকবে। একদম, থ্যাংক ইউ ফর বিং সো নাইস। থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু হয়েছে। না না যাচ্ছি না, ঠিক আছে, It's এটা okay. সেরে তো থ্যাংক ইউ ফর কামিং, এবং সারপ্রাইজিংলি অনেক কিছু জানলাম, কারণ এতটা তুমি তোমার প্রোফাইলে দাও হ্যাঁ মানে আমি- দিই না আমি। তো উচিত ছিল, কারণ আমি লোকের সম্বন্ধে জেনে তারপর আমি বসি, সেটা আমার খুব খারাপ লাগে, যাতে জানি না আমি। তো আই হোপ কাজ করতে পারবো, এবং হ্যাঁ। তুমি তোমার নতুন inter- কাজ নিয়ে আমরা হ্যাঁ, তাড়াতাড়ি অবশ্যই, আসবো অবশ্যই। এখানে আবার আমি এটাই বলতে চাই না, আমি প্রে করি তুমি তোমার নতুন একটা কাজ নিয়ে অবশ্যই এখানে আসবে, আর তোমার টিমের কেউ একটা আসবে, সেদিনকে তুমি হয়তো চেয়ারে না বসলে পাশে থাকবে, তুমি খিল্লি ওড়াবে, পেছন থেকে খিল্লি ওড়াবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ। তো এটাই প্রে করি, এবং আমরা ভগবানের কাছে প্রে করি যে তোমার ইন্টারন্যাশনাল ট্যুরটা যেন তুমি করতে পারো। একদম, ঠিক ওটা আছে। সিক্রেট, বলা যাবে। ঠিক আছে, আমি যা চাইছিও না, নজর লাগাবো না আমরা কেউ, হ্যাঁ, একদম। ঠিক আছে, বলে নজর লেগে যায়। তো এটা যেন অবশ্যই তোমার হয়, আমি অবশ্যই দেখতে চাইবো। আই ওয়ান্ট ইউ টু গ্রো। হ্যাঁ, খুব ভালো লেগেছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা শেষ করছি, একদম, যদি আমাদের তরফ থেকে কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করো। একদমই না, তো ভালো থেকো, ঠিক আছে, একদম। নমস্কার। টাটা, নমস্কার। নমস্কার। তো দর্শকরা, আজকে একটা খুব সুন্দর একটা এপিসোড করলাম, এবং অ্যাক্সিডেন্টালি আমিও খুব জানতে পারলাম অনেক কিছু, এবং যদি আমার তরফ থেকে কিছু ওভার স্টেটমেন্ট কিছু বলে থাকি কিছু মনে করবে না। আর যেটা ও বললো, দেখো 10 বছর ধরে চেষ্টা করেছে, আপনারা দেখুন, দেন আজকে এমন একটা কাজ করছে, গোটা বাংলা সেটা নিয়ে এক্সাইটেড। তো লেগে থাকলে, আমি যেটা নিজের জন্য বলি সবসময়, সবাইকে বলবো, লেগে থাকলে, সৎভাবে লেগে থাকলে, সৎভাবে নিজেকে তৈরি করলে ফল ঠিক পাওয়া যায়। আর এটা 2 মিনিট ম্যাগি সাকসেস হয় না, ঠিক আছে। তো এটাই যা বলবো, আপনারা টাকা দিয়ে শুনুন, এক্সের অবশ্যই আবার শুনুন, এক্সের বোধহয় 1 মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে। তো দেখুন, এবং ফাইনালি এক্সেরটা শেষ হলো আমাদের এখানে। তো আই এম এক্সাইটেড সো মাচ। তো পরের এপিসোডে আমরা অবশ্যই আবার কাউকে ভালো কাউকে নিয়ে আসবো, সিনেমা নিয়ে আরও কথা হবে, অন্য অনেক কিছু কথা হবে, আরও অনেক প্রফেশন নিয়ে কথা হবে। এবং যারা ক্যামেরার পেছনে আছে, যারা কোরিওগ্রাফি করছে, ব্যাকগ্রাউন্ড ডান্সার, তাদের খাটনিটা প্রচুর বেশি, যেটা আপনারা জানেন না। তো একটু না, মানে যারা এই পেছনে নাচছে, তাদের সঙ্গে আল্লু অর্জুনের সঙ্গে যারা ডান্স স্টেপে থাকছে, ইটস নট জোক, তাদেরকে একটু রেসপেক্ট করবেন, দে আর নট জাস্ট আই ক্যান্ডি। তো মানে আমি কাজ করি, তো আমি জানি এটা খুব স্ট্রাগলিংয়ের জায়গা, মানে খুব কষ্টকর। আল্লু অর্জুন যতটা কষ্ট করছে, তার সঙ্গেও সে করছে যে পেছনে আছে। তো যারা পেছনে নাচছে, তারা শুধু আই ক্যান্ডি নয়। তো এটা বেড়ে যাচ্ছে, কারণ আমি খুব ইমোশনাল জায়গা থেকে বলছি। তো এটাই বলছি, সবাইকে সম্মান করুন, সবাই সঙ্গে থাকুন, নতুন শিল্পীদের পাশে থাকুন, আর নিজেকে ইমপ্রুভ করুন। অনেক বকবক করে গেলাম, আজকের মতো শেষ করছি। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, অ্যান্ড পাশে থাকুন, এবং নিজের পরিবার সবাইকে ভালো রাখুন। নমস্কার।